হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। খুবই আর্লি মর্নিং, 7টা এখনও বাজে নাই, এখন বাজে হচ্ছে আপনার 6:45। তো আমি আজকে একটা ভিডিও করব, সেখানে অনেক লম্বা ভিডিও হতে যাচ্ছে আজকে। তো দুইটা পার্টে ভিডিও করব। একটা পার্ট হচ্ছে আপনাদের 3টা পারফিউম রিভিউ করব, যেহেতু এটা বাংলাদেশের মানে বাংলা চ্যানেল, পারফিউম রিভিউর চ্যানেল, সব পারফিউম রিভিউটা রাখতেছি। একই সাথে টিপিক্যাল ওই লম্বা লম্বা কথাগুলো, ভিডিওগুলো যেগুলো হয়, টপিক থাকে, সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি একটু আগে মানে মর্নিং ওয়াক অ্যাবাউট 5000 স্টেপ হেঁটে আসছি। তো অনেকে চিন্তা করবেন যে ভাই সকাল সকাল মানে রোজা রেখে হাঁটতেছেন কেমনে, বা আপনার ঘুম আসে না। আমার আসলে ঘুমের সাইকেলে খুবই সমস্যা হচ্ছে। আমি একদিন মানে সোফার 15 রোজা পর্যন্ত ঠিক ছিলাম, এরপরে হঠাৎ করে একদিন রাতে ঘুমায় নাই, সকাল 11টায় ঘুমাইতে গেছি, এরপরে দিনে ভেঙে ভেঙে ঘুম থেকে উঠে গেছি কয়েকবার। এরপর থেকেই খুব সমস্যা, মানে রাতে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি জানি না কীভাবে কোন অর্ডারের কথা বলবো, বাট শুরু করি, একটা পয়েন্টে শুরু করতে হয়। তো আমি আপনাদের সাজেস্ট করবো, যদি পসিবল হয়, যদি আপনাদের ঘুমের সমস্যা হয়, আমি যেটা চিন্তা করছি এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় একটা জিনিস হচ্ছে আপনার মানে রাত জাগা। এটা হচ্ছে কি যে আপনারা ভাবছেন যে রাতে একটু দেখি না, মুভি দেখি, এটা দেখি যে ওই ব্লু স্ক্রিন, যেটা আপনার ফোন ল্যাপটপের স্ক্রিন, এটা যখন চোখে যাবে তখন আপনার একটু ঘুমের সমস্যা হয়। আর একটা হচ্ছে আপনার চা কফি বেশি খেলে, আমি প্রচুর কফি খাই, চা খাই। তো আমার এটা বদ অভ্যাস, আমি কফি না খেলে মানে ফাংশন করতে পারি না। এটা আমি কফির উপরে, ক্যাফিনের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। চা খেলে হয়, বাট চা খেলে মোটামুটি ওই যে অ্যাবাউট 20% কাভার করে, কফির কাজটা চা করতে পারে না। তো এইসব কারণে হয়তো বা রোজার মধ্যে আমার মানে স্লিপিং ডিসঅর্ডার হয়ে গেছে। তো আমি শরীরটা খুব খারাপ করছে, মাঝখানে উল্টাপাল্টা খাইছি, প্রচুর হেভি খাওয়া হয়েছে, লাইক বিফ টিফ এগুলো খাওয়া হয়েছে। তো এইসব খেয়ে ইফতারিতে হেভি খাওয়া খেলে, সুগার প্রচুর খেলে যেটা হয় যে আপনার কিডনির উপর প্রেশার পড়ে, আমার এমনিতেই সমস্যা আছে। তো এই কারণে আমার খুবই মানে টায়ার্ড লাগতো, লেথার্জিক হয়ে গেছি। তো কদিন খুবই মানে দিনে একবার, 3বার, 4বার এভাবে শুয়ে ঘুমাই, আবার উঠি, আবার কাজ করি, রাতে ঘুম থেকে উঠে কাজ করি। তো ভেঙে ভেঙে করতে আমি এখনো পার্টিকুলার কোনো মানে নাই, যে টাইম টেবল বা শিডিউল নাই। তো এই কারণে ঘুমের সমস্যা। তো আমি গতকালকে অনেক টায়ার্ড লাগছিল, অনেক লম্বা দিন ছিল। কালকে ছিল আপনার ঈদের আগের লাস্ট দিন, গল্প করার মতোই কথা বলি, যাতে অনেক প্যানিক করতে যাচ্ছি না। তো গতকালকে ছিল হচ্ছে আপনার ঈদের আগে সুন্দরবনের লাস্ট কুরিয়ার অর্ডার নেওয়া, যেটা আমি আসলে ভুলে গেছিলাম, যেটা ছিল 25 তারিখ। তো আমি 26 তারিখেই গেছি, গিয়ে দেখি যে সব হচ্ছে আপনার মানে অফিস ডেলিভারি আছে, শুধু হোম ডেলিভারি বন্ধ। তো আমার অর্ডারগুলো আমি সবাইকে সরি বলে আবার অফিসে পাঠালাম। সো সবার কাছে দুঃখিত একটু। তো এখন আবার ছুটি শুরু হয়েছে, তো মেবি এখন একটু কাজের স্ট্রেস কমবে, একটু রিল্যাক্স করতে পারবো। তো আমি কখন রিল্যাক্স করতে পারিনি, ইউজুয়ালি আমি কাজ করতেই থাকি, রিভিউ হোক, এদিক ওদিক দৌড়ানো হোক, বাট চেষ্টা করবো যে একটু রিল্যাক্স করার। তো এই ফাঁকে গিয়ে মানে কাজটা শেষ করে অনেক রাত পর্যন্ত কাজ করে, ইফতার টিফতার করে একদম মানে ইফতারের সাথে সাথে শরীরটা একদম ছেড়ে দিল, একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ মানে উঠছি বোধহয় 1:30টার দিকে রাতে। উঠে আস্তে আস্তে ফ্রেশ হলাম, কফি খেলাম এগেন। তারপরে একটু আর্লি সেহরি করলাম। রিভিউগুলোর আগে একটু কথা বলে নেই। সেহরি করলাম আর্লি। অনেকে বলেন ভাই এত আগে সেহরি করলেন, একজন লিখছেন ভাই আপনি এত আগে সেহরি করলেন, কাহিনীটা কি? তো আমি এক সময় মানে 1টার সময় 1:30টার সময় যে স্টার কাবাবে গিয়ে রাতেবেলা একটু থাকে না, সবাই রাতেবেলা চাই বাইরে যেতে, একটু রাতে ড্রাইভ করার জন্য, এমটি রাস্তা আছে, একটু এনজয় করার জন্য, ঠান্ডা একটা বাতাস। মাঝে মাঝে প্রত্যেক বছর আমি একটু যাই, বাট আমি ওই যে হাই এন্ড ওই 5 স্টারগুলোতে আমি গিয়ে ওই যে মানে যাইতেই হবে দামিগুলোতে এমন না। গেছি, আমিও গেছি, বাট যেটা চাই সেটা হচ্ছে যে একবার দুবার জাস্ট এক্সপিরিয়েন্সটা যেন। প্রত্যেক বছরের কিছু কিছু জিনিস আমি মানে চেকলিস্ট থাকে, যে আমি ধরেন তরমুজ খাবো, তারপর হচ্ছে যে চেষ্টা করবো কিছু মানুষের সাহায্য করার যতটুকু পারি, এবং তারপর হচ্ছে কি ধরেন কিছু খাওয়া ট্রাই করা। এগুলো হচ্ছে আমি খুব সাধারণ মানুষ, আমার মধ্যে ভাই সাধারণ বাঙালির মতো যা যা আছে আমার মধ্যে সেম জিনিসই আর স্বভাব আছে। তো আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তো সবগুলোর মধ্যে যে ব্যাপারটা হচ্ছে যে আমি চেষ্টা করি হচ্ছে একটা মানে ভাগে ভাগে কাজগুলো দিনে করার। তো যেটা হচ্ছে ঈদ যেহেতু আসতেছে, তো আমি রাতের বেলা কাজ টাজ করে মানে ধরেন উঠে সেহরিটা করলাম আর্লি। সো আমার সেহরি করা আর্লি করার একটা কারণটা হচ্ছে, আরেকটা কারণ, আমি চাই যে লম্বা সময় রোজা রাখতে। হ্যাঁ, এটা অনেকে হাসবেন যে ভাই এত লম্বা সময় রোজা রেখে পার্থক্যটাকে। আমি একটু চাই যে মানে ওই যে খিদাটা ফিল হয়, হ্যাঁ, এই যে আমি চাই একটু বেশি হয়ে ফিল হোক, মেবি জাস্ট লাইক দ্যাট। এটা আমার জাস্ট পার্সোনাল একটা জিনিস। তো এই কারণে তারপর রিভিউ টিভিউ করলাম, 3টা রিভিউ করছি। চ্যানেল জয়ামিন, আপনারা যদি ওখানে সাবস্ক্রাইব করে না থাকেন চেক করবেন, এটা ইংরেজিতে আমি রিভিউ করি। তো ওখানে 3টা পারফিউম রিভিউ করলাম, ওগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে নাইট্রো রেড, এটা নিয়ে কথা বলবো আজকে। তো এটা করার পরে আমি ভাবলাম যে আপলোড করি, ওই জাস্ট আজান দেওয়ার আগে আগে পানিটা খেয়ে ভাবলাম যে শুয়ে পড়বো। তারপর দেখি যেহেতু ঘুম হয়েছে রাতে, এখন আর ঘুম আসছে, তো ছাদে গিয়ে ধরেন 5000 স্টেপ হাঁটলাম। তো হাঁটা নিয়ে একটু কথা বলি, শুরু করি এখান থেকে। আজকে পারফিউম রিভিউ শেষে করবো, যাতে আপনার শেষ পর্যন্ত দেখেন। তো হাঁটলাম কেন, বিকজ আমার ডেইলি যেহেতু আমার সুগারের সমস্যা আছে, মানে আমার মানে অনেকগুলো মানে ফিজিক্যাল কি বলে যে আপনার কমপ্লিকেশন আছে। তো আমি চেষ্টা করছি বিপি সুগার এগুলো কন্ট্রোল রাখার জন্য, আর শরীরটা একটু বেটার করার জন্য। আমি চাই যে প্রত্যেকদিন অ্যাটলিস্ট 7000 স্টেপ হাঁটবো। শীতকালে 10-20 হাজার স্টেপও হাঁটতাম, বাট গরম মাসে যত বাড়তেছে একটু ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি রোজা রেখে। মানে যেহেতু ডিহাইড্রেশন এসে পড়ে, তো অত বেশি হাঁটা যায় না।
তারপর আমি রাত্রেবেলা ইফতার খেয়ে নর্মালি হাঁটি, আর সকালে এখন চেষ্টা করছি হাঁটার, যেহেতু সকালে ঘুম ভাঙে। তো হাঁটতে হাঁটতে আমি অনেকগুলো টপিক চিন্তা করলাম, যেগুলো আমি লিখে ফোনে পাঠাইছি, যে এইগুলো নিয়ে কথা বলবো। তো হাঁটা নিয়ে একটু কথা বলি, এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট। আপনারা কিছুদিন আগে দেখছেন, যে অবভিয়াসলি সবাই দেখছেন, না দেখার কিছু নাই, তামিম ইকবালের যে স্টোরিটা খুবই শকিং এবং খুবই দুঃখজনক, যে আমাদের এত বড় একটা মার্কের প্লেয়ার এবং কত ভয়ঙ্কর একটা মানে নিউজ হতে পারতো, যে ও অলমোস্ট কতক্ষণ 20 মিনিটের মতো বোধহয় আনকনশাস ছিল, ওর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। তো এগুলো পরে সব মানুষের জীবন ইম্পর্টেন্ট, কিন্তু একই সঙ্গে যে যারা একটু আমাদের তারকা কিংবা ধরেন যে থাকেন আইকন টাইকন, ওদেরকে নিয়ে আমরা অবভিয়াসলি সবসময় কথা বলি, টকিং পয়েন্টে থাকে। কিন্তু তামিম ইকবালের মতো এত ফিট একটা প্লেয়ার, ন্যাশনাল ওপেনার, এক্স প্লেয়ার, মানে কারেন্ট প্লেয়ার, সে প্রিমিয়ার ডিভিশন খেলতেছে, খেলার মধ্যে কীভাবে সেরকম মানে হার্ড ব্লক টক এগুলো তার মানে এগুলো খুব চিন্তা করতে ভয় লাগে। চিন্তা করেন আপনি, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি, যেমন ওর নাম কি, একটা ছেলে আছে হচ্ছে একটু মোটো শুরু করে, কিটো কেটো কেটো ভাই, রাইট, KETO, কেটো ভাই। তো ওর কন্টেন্ট আমার খুব মজা লাগে এবং খুবই সেন্সিবল একটা ছেলে, খুব মানে ভালো কন্টেন্ট বানায়। তো একটা মজা করে ভিডিও বানালো, যে তামিম ইকবালের অবস্থা হয়, আপনি চিন্তা করেন আপনি আমি যারা ভিডিও করি, ভিডিও দেখি, আমাদের কি অবস্থা, আমরা তো অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করি না। তো তাদের ধরেন আমি 7,000 স্টেপ হাঁটি, তারপরে কিন্তু আমার শরীর অবস্থা, আমার ইউরিক অ্যাসিডের কারণে পায়ের তলায় কোনো সেন্সেশন নাই, হ্যাঁ, খুব পায়ে খুব ব্যথা হয়, রাতে আমি ঘুমাতে পারি না, মাঝে মাঝে ওই নিডল খোঁচার দেওয়ার মতো ব্যথা হয়, এবং এটা আমার 2023 থেকে শুরু হয়েছে এবং এখনো আছে। তো এইটা হয়তো বা মানে আমার ওষুধ নিতে হবে ইউরিক অ্যাসিডের জন্য। বাট যেটা বলতেছিলাম, যে যত কিছুই বলেন, হ্যাঁ, আপনার তো একটু চেষ্টা করতে হবে, তাই না? এখন ধরেন চেষ্টা করে আপনার সময় পাচ্ছেন না, অনেকে এক্সকিউজ দেয়, ভাই এত কাজ করে সময় পাই না, হাঁটবো কখন, কিংবা জিমে যাবো কখন, সাঁতার কাটবো কখন। তো সবার পক্ষে সব কিছু করা সম্ভব না, সাঁতার কাটার জন্য ফ্যাসিলিটি সবার নাই, জিমের ফ্যাসিলিটি নিতে হলে টাকা দিতে হয়, সবার বিল্ডিংয়ে জিম থাকে না। বাট একটা জিনিস সত্যি, রাস্তাঘাট আছে, আশেপাশে পার্ক থাকতে পারে, ছাদে জায়গা থাকতে পারে, যেখানেই চেষ্টা করবেন যে একটু, তখন অফিসে বসেও কিন্তু এক্সারসাইজ করা যায়, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমি এটা বলছি যে এক্সারসাইজ করার খুব ইম্পর্টেন্ট, কেন যে আপনি ডেইলি যদি 7,000 স্টেপ হাঁটতে পারেন, হ্যাঁ, ধরেন এই জাস্ট কার্ডিওটা 35 to 40 মিনিটস যদি আপনি করতে পারেন, সেখানে আপনার মেবি 3,000 3,500 স্টেপ কভার হবে। তো এইটা আপনার শরীরে অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করবে। আপনি মাঝে মাঝে ভাববেন যে ভাই এটা দরকার কি, হাঁটলে আর কি ডিফারেন্স হচ্ছে, আমি তো মোটা কমতেছিও না, হইতে পারে, কিন্তু দেখবেন যে আপনার খাওয়াটা হজম হচ্ছে ভালো, রাতে একটু ঘুমটা ভালো হচ্ছে, আপনি যদি ডেইলি শাওয়ার করেন, আপনি দেখবেন মনটা একটু বেটার থাকতেছে, কিটমিট লাগতেছে না। তো এই হাঁটাটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে অনেক হাঁটতে চায় না, যে ভাই না এটা ডিফিকাল্ট আমার জন্য, আমি অলস, হ্যাঁ, আমার পায়ে ব্যথা করে, আমার মোটা, হাঁটতে পারি না। প্রথম আমি আপনাকে বলি, আমি একটা হাঁটার অ্যাপ আছে স্যামসাংয়ে, সেটা হচ্ছে আপনার হেলথ, এটা অনেক সব স্যামসাংয়েই দেয়। তো ওটা আপনি যদি জাস্ট ইনস্টল করে রাখেন বা অ্যাক্টিভেট করেন, দেখবেন স্টেপ কাউন্ট করে, হ্যাঁ। তো আমি এটাকে সেট করে রাখছিলাম নর্মালি 8,000 স্টেপ, এরপর কমাইনে 7,000 করছি। আমি এটা লাস্ট 3 মাস ধরে, 1 দিন কি 2 দিন মিস গেছে আমার 3 মাসে, বাট আমি প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ জোর করে হলো, অনেক ঘুম আসতেছে, খারাপ লাগতেছে, উইক লাগছে, আমি জোর করে হলো নিজেকে পুশ করে হাঁটি। কারণটা হচ্ছে যে আমি চাই একটু বেটার ফিল করতে, একটু বিপিটা কন্ট্রোলে থাকুক, শরীরে নিউরোটক্সিন বের হয়ে যাক, মানে কি বলে যে আপনার ঘামের সঙ্গে বের হয়ে যাক। তো এইটা করলে হয় কি, মানে আপনার শরীরে এনার্জি আসে এবং আপনি কাজ করার মতো শক্তি খুঁজে পাবেন শরীরে, ঠিক আছে? তো প্রথম যে 100 স্টেপ, প্রথম যে 1,000 স্টেপ, এই স্টেপটা সবচেয়ে কঠিন। আমি একটু বলি, আমি ওরকম হেলথ ইনস্ট্রাক্টর বা কিছু না, আমি যে একসময় স্পোর্টস পার্সন ছিলাম, অনেক অনেক অ্যাক্টিভ ছিলাম। আমি ধরেন ম্যাচ খেলতাম, আপনার ধরেন এমনও হয়েছে আমাদের মালয়েশিয়া প্রিমিয়ার ডিভিশন লিগ চলতো, আমাদের 1 সপ্তাহের মধ্যে 5টা ওডিআই গেম পড়ছে, 50 ওভার্সের গেম। আপনারা যারা ক্রিকেট খেলেন বা বুঝেন, 7 দিনে 5টা ম্যাচ ব্যাক টু ব্যাক খেলা হয় 1-2 দিনের ব্রেকের মধ্যে। এটার জন্য শরীরে কি পরিমাণ আপনার মানে উপরে, শরীরের উপর দিয়ে যায়, এটা যে খেলছে সে জানে। পুইরা কালো হয়ে যেতাম, ওয়েট লুজ হইতো, ডিহাইড্রেশন হইতো, তারপর হচ্ছে আপনার মানে হয় না যে অনেক ইয়ে যায়। তারপর আমি জিমে গিয়ে সুইমিং টুইমিং করে রাতেবেলা হাইটা আমি নিজেকে অনেক ফিট রাখতাম। তো এই কারণে বলছি যে আমি এখনও মানে চেষ্টা করি যে ওই লাইফটা ফেরত আনার। তো আপনার একটু যদি অ্যাক্টিভ থাকেন, অনেক বড় একটা ডিফারেন্স হয়। মেবি আপনার হার্টের ব্লক থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, বাট আপনি দেখবেন যে একটু মানে অ্যাক্টিভ লাইফস্টাইল থাকলে অনেক দিক দিয়ে অনেকগুলো আশঙ্কা কমে আসে এবং আপনার ডাক্তারের ভিজিটটা কমে যায়। আপনার ওরকম বড় বড় ভয়ের সংখ্যা থাকে, বুকে একটু প্রেশার লাগা, শীত উঠতে গেলে বুকের উপর প্রেশার ফিল করা, এগুলো আপনি দেখবেন যে কমে আসতেছে। তো এই প্রথম কয়েকটা স্টেপ ডিফিকাল্ট, এই স্টেপগুলো যদি পার হইতে পারেন, তারপর দেখবেন যে আস্তে আস্তে ইট গেটস ইজিয়ার। লাস্টের 1,000 স্টেপ, মানে আপনি যখন 7,000 স্টেপ হাঁটার নিয়ত করছেন, দেখবেন যে লাস্টের কয়েকটা স্টেপ গায়ে লাগছেন, আপনি জোরে হাঁটলেন, হ্যাঁ। তো এটাই বলবো যে আপনার মানে ওই প্রথম ধরেন বিজনেস স্টার্ট করতে চান, একটা কিছু শুরু করতে চান, যে কোনো কিছু শুরু করা অনেক ডিফিকাল্ট। বিজনেস নিয়ে একটু কথা বলি, যেমন ধরেন আপনারা ভাবেন যে আমি একটা বিজনেস স্টার্ট আপ করবো, শুরুতে অনেকে চিন্তা করেন যে আমি একদম শর্টকাটে কেমনে বড়লোক হওয়া যায়। অনেক ভিডিও দেখবেন যে ভাই আপনি এখান থেকে মাল নিয়ে বেচবেন, এমনি এমনি টাকা বানাবেন, হ্যাঁ। আমার ছোটো ভাই ছিল, আমি যখন বাইরে ছিলাম, দেশে আসার আগে আমাকে সে প্রপোজাল দিচ্ছে, ভাই আমি একটা রেস্টুরেন্ট করবো।
তো আমি বললাম যে রেস্টুরেন্ট কি বলে ভাই, এত টাকা ইনভেস্ট করেন, কত চাইছে, 5 লাখ টাকা চাইছে আমার থেকে। তো 5 লাখ, এরপরে সে বললো 10, 15, 20, হ্যাঁ এরকম বাড়াইছে। আমি কেন জানি ওকে আমার বিশ্বাস হয় নাই, মানে কিছু একটা কারণে আমার মনে হচ্ছে ভাই এত সহজ তো না টাকা বাড়ানো। তো রেস্টুরেন্ট করবো, সে আমাকে বাদ দিয়ে অন্যান্য ছোটো বাইক করছে, এবং ওই রেস্টুরেন্টে সে 12টা বাজায় টাকা চুরি করে সবার কাছে মাইটেরও খাইছে। তো ওই রেস্টুরেন্টটা আমাদের ধানমন্ডি 7 মসজিদ রোডে ছিল, নামটা আমার ঠিক মনে নাই। তো এটা ওপেনিংয়ে ও তাসকিন অনেককে আনছে। তো এইটা স্টোরি না, স্টোরিটা হচ্ছে যে আপনি যদি একটা স্টার্ট আপ করতে চান, অনেকে ভাবেন যে ভাই তাড়াতাড়ি বড় করার চিন্তা কখনো করেন না। এই যে ধরা খান না অনেকে, এই যে আপনার দারাজ না কি জানি, যে বাংলাদেশে ওই যে গ্রুপগুলো আসলে আমি নামটা ভুলে গেলাম, যে আপনার প্রচুর স্কিম, যে আপনি একটা বাইকের টাকা অর্ধেক টাকায় পাচ্ছেন, কিন্তু আপনার ওয়েট করতে হবে, ওই যে গ্রুপের নাম তো ভুলে গেলাম। এনিওয়ে, সো ওরা আবার একই স্কিম শুরু করছে, গভর্নমেন্ট আবার ওদেরকে সুযোগ দিচ্ছে। তো এই ধরনের চিন্তা যদি করেন, বিজনেসে ঢুকেন না। হ্যাঁ, এই ধরনের চিন্তা করে যদি বাটপারি করতে চান, বাটপারি করতে পারেন, বা ধরা খাবেন একদিন। তো বড়লোক হইতে পারেন, বাট আমি যেটা বলবো যে ভাই, ভালো মানুষ না হইলে, আপনি যদি ভালো মানুষ হন, যদি অনেস্ট হন না, নর্মাল মানুষ, এই লাইনে চিন্তা করেন না। আপনার রেপুটেশন, আপনার আত্মসম্মান বোধ, মান সম্মান, এগুলোর উপরে টাকা পয়সা না। এবং আপনার পরজীবনে, এই জীবনের, হ্যাঁ, যত পাপ করবেন সবগুলোর একটা বিচার হবে। মানুষ দিতে না পারলে আল্লাহ দিবে। হ্যাঁ, এতটুকু যদি বিশ্বাস করতে না পারেন, যখন বুড়া হবেন, বয়স হবে, তখন ভয়টা ঢুকবে, যখন মৃত্যু কাছাকাছি এসে পড়বে, মানে ভয় ঢুকবে, তখন দেখবেন যে রিগ্রেট হচ্ছে প্রচুর। তো যেটা বলতে চাচ্ছি যে বিজনেস করেন, যে কোনো প্রজেক্ট শুরু, আপনি ফাস্ট ফুড শুরু করতে যাচ্ছেন, যে কোনো কিছু শুরু করতে যাচ্ছেন, আপনার কষ্ট করার মতো মেন্টালি থাকতে হবে। আপনি যদি অলস হন, আমার অনেক বন্ধু বান্ধব আছে বাসায় বসে সব করতে চায়। হ্যাঁ, বাসায় বসেও কাজ করা সম্ভব যদি আপনি ম্যানেজ করতে পারেন, কিন্তু সব কাজ বাসায় বসে হয় না। আপনার বাইরে যেতে হবে, আপনার খুঁজে বের করতে হবে রিসোর্স কি, কোন জায়গা থেকে কমে মাল কিনা যাবে, কোন জায়গা থেকে কিনলে আমি একটু বাজেটে কিনতে পারবো, 500 টাকা এখানে সেভ হবে, ওখানে গিয়ে আমি ধরেন একটা জিনিস খুঁজে পাবো। তো পারফিউম বিজনেস যদি আপনি ঢুকতে চান, এত সহজে বাসা বসে অর্ডার করবেন, আপনাকে মানুষ দিয়ে যাবে, আপনি বসে বড়লোক হবেন, ভাই অনেক কিছু কনসিডারেশন আছে। এখন ধর আমি 9-10 বছর কাজ করার পরে বাংলাদেশে, আমি একটা জিনিস বুঝি যে ভাই, বাংলাদেশ সবচেয়ে চ্যালেঞ্জ জিনিস হচ্ছে টাকা বানানো। এই জন্য যে টাকা বানাতে পারে অনেস্ট উপায়ে, তাকে আমি সবসময় রেসপেক্ট করি। কারণ সাকসেসফুল হওয়া ভাই অনেক ডিফিকাল্ট। সবাই চেষ্টা করে, কিন্তু সবাই হয়তো কপালে থাকে না, সবার হয়তো সেই ব্লেসিং থাকে না, কিংবা ট্যালেন্ট থাকে না। তো আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে 1 বছর 2 বছর বিজনেসের কোনো প্রফিট আসবে না, আপনি ব্রেক ইভেনে যেতে হবে না, লসে চলতে হবে। গরুর বিজনেস করেন, আপনি অন্যান্য উবার চালান, যেটাই চালান, একটা সময়ের পরে যখন আপনি দেখবেন কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছেন না, যে আপনি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করতেছেন, একটা সময় অনেস্টলি কাজ করেন, একটা সময় ফল আসা শুরু করবে। যেটা মানুষ যাই বলুক, বাংলাদেশ হোক, করাপ্টেড দেশ হোক, যাই হোক, এই দেশে থাইকেও আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, দেখবেন যে কপাল এক সময় কেমনে কেমনে খুলে যায়। এখানে একটা মানুষ কিছু ডিসাইড করে, এটা ডিসাইড করে আল্লাহ। এটা আপনার জাস্ট বিশ্বাস করতে, আপনি যদি আল্লাহ মুসলিম না হন, নন মুসলিম হন, আপনার গডের উপর বিশ্বাস রাখবেন যে গড আপনাকে দিবে, জিসাস ক্রাইস্ট হোক, ভগবান হোক, ঠিক আছে, যিনি আপনাদের মানে সৃষ্টিকর্তা, আপনি বিশ্বাস করেন আপনার ধর্মে, ওনাকে আপনার দেখাইতে হবে যে এই যে আমি আমার সময় দিচ্ছি, এই যে আমার জীবনের এতটুকু সময় আমি দিলাম, উৎসর্গ করলাম, এর বিনিময়ে আমি আপনার উপর ছেড়ে দিলাম, আপনি আমাকে দিবেন কি দিবেন না। মানুষ কখনো আপনাকে কিছু দিতে পারে না, দেওয়ার উসিলা মাত্র হচ্ছে মানুষ। এটা হচ্ছে আমার বিশ্বাস। আমি যদি খুব আধ্যাত্মিক শোনাই, এটা আমি জাস্ট জীবন থেকেই বলতেছি, কোনো কিছু ইনফ্লুয়েন্স হয় না বা সামথিং না, যে কাউকে মানে কোনো পার্টিকুলার বিলিফের উপর জন্য না, এটা আমার লাইফ থেকে শেখা। তো অনেক কিছু হবে এর মধ্যে আপনার বাজে দিন যাবে, লস যাবে, মানুষের থেকে আপনি চিটিং দেখবেন, খারাপ খারাপ জিনিস দেখবেন, মানুষের উপর বিশ্বাস চলে যাবে, তো ধরা খাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছু নিয়ে এসে আপনি দেখবেন যে আশা করছেন এরকম সেল আসে নাই, কিন্তু আপনার কাজ জড়িয়ে করে যেতে থাকেন ডিটারমিনেশন নিয়ে, দেন না, সময় দেন না। ডিটারমিনেশন থাকলে ভাই যে কোনো কিছু অসম্ভব না। আপনার স্বপ্ন যদি থাকে, স্বপ্ন সত্যি করা সম্ভব, কিন্তু সেটার জন্য আপনার বিনিময়ে আপনার জীবনের সময়গুলো আপনাকে ওখানে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এটাই আমি বলবো যে স্টার্ট আপ অনেক কঠিন। স্টার্ট আপে 2-3 বছর যদি আপনার ওয়ার্ক মানে কাজ করার যদি ইচ্ছা না থাকে, আপনি ভাবেন বাসায় বসে বসে 2 দিন ট্রাই করলাম, হইলো না, ছেড়ে দিলাম, ঠিক আছে। এভাবে করে করে আমি অনেককে চিনি, 4টা 5টা 6টা বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে, টাকা ঢালছে, সময় দিছে, বাট কখনো এরকম ডিটারমিনেশন ছিল না। লম্বা সময় তারা কিছুই করতে পারেন, এবং আলটিমেটলি তাদের কোনো কিছুই আসলে বিজনেস তারা মানে ওন করতে পারে নাই। তো আপনি বিজনেস ওন করতে চান, বিগ শট হইতে চান, মোটিভেশনাল টক এর মতো শোনাইলেও বলতেছি, যেটাই করবেন, চায়ের দোকান দিবেন, সিঙ্গারার দোকান দিবেন, বাট লেগে থাকেন। লেগে থাকলে ভাই ইনশাল্লাহ ভালো ফল আসবে, এবং আপনার ওই লেগে থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সটে যাই হচ্ছে টপিক, পারফিউম রিভিউ হবে কিনা আমি জানি না আজকে। তো এটা হচ্ছে ফার্স্ট যে টপিকটা লিখছিলাম। সেকেন্ড টপিক লিখছিলাম হচ্ছে টপিক লিখছিলাম হইতেছে যে চয়েসেস। এখন আমার একটা আঙ্কেলের একটা কথা বলি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, আমি যখন ছাত্র ছিলাম, ডিগ্রি করতেছি, ওই সময় আমাদের আঙ্কেল ছিলেন, উনি অনেক বিগ শট বিজনেসম্যান। ওনার মালয়েশিয়াতে সবচেয়ে পুরনো ইকোনমি ট্রাভেল বোধনার নাম, ট্রাভেল এজেন্সির নাম। তো ওখানে সবচেয়ে পুরনো ওনারা টিকিট সেল করতেন, বাংলাদেশ মালয়েশিয়া যে টিকিটগুলো, এবং ওখান থেকে মানুষ, ওয়ার্কাররা, আমরা সবাই টিকিট কিনতাম। তো উনি একটা কথা বলতো যে উনি একদিনে বড়লোক হয়নি, উনি অনেক দিন ওখানে থাকতে থাকতে বড়লোক হয়েছে, দাঁতও হয়েছে, মালয়েশিয়া দাঁতও হচ্ছে হচ্ছে বড় মানে ভিআইপি লোকজন। তো ওনার খুব সুন্দর বাড়ি আছে, তো ওনার অনেক প্রপার্টি, ছেলেমেয়েরা সবাই আলহামদুলিল্লাহ ভালো সেটেল।
তো উনি একটা কথা বলছিলেন যে তুমি এত ক্রিকেট খেলো, এত কিছু করো, তোমার গোলটা আসলে কি? তাই আমি বলছি আবার তোমার তো আসলে তুমি তো স্টুডেন্ট, তাই না? তুমি পড়ালেখা করো না কেন? তাই আমি বলছি আঙ্কেল আমার খেলাধুলা করতে ভালো লাগে, আমার মানে ক্রিকেটের নেশা আছে, তো আমি ইউনিভার্সিটি লাইফে সারা জীবন ক্রিকেটই খেলছি। তো উনি বলছে দেখো তুমি যদি ক্রিকেটার হইতে চাও সেটা তোমার উপরে, যদি তুমি ওরকম সিরিয়াসলি খেলো তাহলে খেলা পার্সিউ করো, কিন্তু যদি মনে থাকে যে তোমার ডিগ্রি করতে হবে, হ্যাঁ তোমার একটা ক্যারিয়ার করতে হবে সামনে, তোমার কিন্তু প্রায়োরিটি বুঝতে হবে, তোমার পড়ালেখা করতে হবে। আমি কথাটা মনে রাখছি বা সবসময় ফলো করতে পারি নাই। এটা একটা কারণ হচ্ছে যে পড়ালেখার প্রতি আমার আগ্রহ নাই তেমন একটা, সত্যি কথা ছিল না কখনো, কারণ আমি কখনোই এরকম টিচার পাই নাই কোনো জায়গায়, দেশে বিদেশে কোথাও টিচার দেখে যে খুব ইন্সপায়ারিং টিচার। আমি হাতে গোনা 4-5 জন টিচার পাইছি আমার লাইফে, যেসব সাবজেক্টে আমি সবসময় এক্সেল করছি, A+ পাইছি, এবার আমি অ্যাওয়ার্ড পাইছি, কিংবা ধরেন অ্যাচিভমেন্ট যেগুলো পাইছি ভাই সেগুলো আমাদের টপ ক্লাস স্টুডেন্টরাও পায় নাই, কারণ আমার খুব আগ্রহ ছিল। আমার একটা জিনিস ছিল, ধরেন আমার একটা জিনিস ভালো লাগে, ধরেন এগ্রিকালচার সেক্টর, আমার একটা এগ্রিকালচার স্টাডি ছিল যেটা আমি পাইছিলাম। তারপর হচ্ছে একটা ম্যাথস ছিল, ইলেকটিভ ম্যাথসের ক্লাসে আমার ম্যাট্রিকের সময় বোধহয় একটা কোচিং সেন্টারে, ওখানে কেউ কোনো 100-100 পায় না, আমি 100-100 পাইছিলাম। তো আমাকে ওই সময় স্যার একটা মানে স্পেশাল একটা মানে ক্রেডিট দিয়েছিল পুরো ক্লাসে, যেটা যে পুরা এটা ছিল সিনহা কোচিং সেন্টার মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা এখন আর নাই। তো উনি আমাকে বলছিল যে পুরা ক্লাসের মধ্যে আমি এত বছর পড়লাম আমি কখনো কাউকে দেখি নাই যে 100-100 পাইছে, কারণ আমি মানে একটা খুঁত খুঁজে পাইনি তোমাকে মার্ক কাটার জন্য। ইভেন আমার ক্লাসের যে ক্যাপ্টেন ছিল ওই কোচিং ক্লাসে, সে আমার সঙ্গে এসে বন্ধু করতে চেয়েছিল। তো আমি চাইলে পারতাম, ট্যালেন্ট আল্লাহ সবাইকে দেয়, বাট এক একজন ট্যালেন্ট এক একভাবে ইউজ করে, এক একজন এক একটা ইন্টারেস্ট থাকে, সবার ডেস্টিনেশন এক না। যেটা বলতেছিলাম যে আপনার প্রায়োরিটি কোথায়, যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, কয়দিন ধরেন 1 বছর ধরে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে, একদম একদম পার্টিকুলার একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হচ্ছে একটা ঘড়ি। আমার ঘড়ির প্রতি অনেক আগ্রহ, অনেকই আমি অনেক টাকা পয়সা নষ্ট করি ঘড়ির পিছনে। নষ্ট করি অর্থে যে আমার এত ঘড়ি লাগে না, তারপর হচ্ছে ওই যে পারফিউমের মতো শখ থাকে, নেশা থাকে, তো বিভিন্ন বাজেটের ঘড়ি কিনি আমি। ধরেন এটা খুব বেশি দামের ঘড়ি না, এটা নাম হচ্ছে নেভি ফোর্স, বাট এই ঘড়িটা আমার অনেক পছন্দের, এটা একটা রিভিউ করবো কদিন পরে। এই ঘড়িটার ভ্যালু আমার কাছে অনেক দামি দামি ঘড়ির চেয়ে বেশি, কারণ এটার যে মানে ওভারঅল ঘড়িটার যে ভ্যালু বা এটার যে ফিচার, কিংবা ধরেন মানে কি কি যেগুলো এগুলো আছে। ধরেন আমি একটা জিনিস দেখাই, লাইটটা, হ্যাঁ আপনার অনেক দামি দামি ঘড়ি, ধরেন ক্যাসি অনেক দামি দামি ঘড়িতে এরকম সুন্দর লাইট, ব্যাক লাইট দেয় না। তো আমি খুব চিন্তা, একটা জিনিসের পিছনে লাগলে আমি এটা অনেক রিসার্চ করি। তো আমার একটা ঘড়ি মাথায় ঢুকছে যে G-Shock-এর একটা ফুল রেড একটা ঘড়ি আছে, হ্যাঁ যেটা হচ্ছে আপনার মানে পুরো আই ক্যাচিং রেড, একদম লাল টকটকে রেড। তো ওটা আমি লাস্ট 1-1.5 বছর ধরে দেখতেছি, এবং আমি সবসময় চিন্তা করি কিনবো কিনবো না। এটা আপনার দাম ছিল একসময় 18,000 সামথিং, এখন এটা 16,500 এরকম ঘোরাঘুরি করে। আরেকটা হচ্ছে মেটাল G-Shock রেড, যেটা ডায়াল। তো এটা আমি একটা AAA গ্রেডের একটা রেপ্লিকা কিনছি, এটা অনেক সুন্দর, হ্যাঁ কিন্তু এটা অরিজিনালটা না। তো আমি ওটা কিনবো কিনবো না, 30,000 টাকা দিয়ে এটা নিবো না অরিজিনালটা, হ্যাঁ আমার ওটা প্রায়োরিটিতে নাই। কিন্তু ওই লাল G-Shock-টা যেটা হচ্ছে আপনার রেইজিনের, হ্যাঁ ওইটা আমার কিনবো কি কিনবো না অনেক চিন্তা, একবার অলমোস্ট গিয়ে কিনতে গিয়ে আবার কিনি নাই। তো এই যে আপনার সিদ্ধান্তহীনতায় ভোগা, সবসময় দেখা, ট্রাই করে চলে আসা, কিন্তু কিনবো কিনবো না, এটা অনেক পেইনফুল। আপনাদের যেটা চিন্তা করতে হবে, আমি ঠিক করেছি ফাইনালটা আমি কিনবো না, হ্যাঁ কারণটা হচ্ছে যে আমার মাসের লাস্ট 10 দিন আমি যে পরিমাণ টাকা শেষ করে ফেলি বা খরচ করে ফেলি, লাস্ট 10 দিন আমার টাকা থাকে না। তো আমি এটা অনেক সাফার করছি, চিন্তা করছি, অনেক কষ্ট করে হইলেও দেখি, হ্যাঁ কিন্তু আবার ক্যান্সেল করে দিই। তো আপনাদের প্রায়োরিটি জানতে হবে, আপনি পারফিউম কিনবেন কি কিনবেন। অনেকে বলে যে ভাই এটা কিনবো কি কিনবো না। এই যে আপনারা ধরেন রিভিউ যেগুলো করি, হ্যাঁ কোনো পারফিউম তো মাস্ট হ্যাভ না। পারফিউম তো এমন না যে না খেলে মরে যাবেন, তাই না? সবাই অনেকে আপনাকে বলবে যে ভাই এটা মাস্ট হ্যাভ, ওই ইনফ্লুয়েন্সার বলবে এটা না কিনলে তোমার জীবন বৃথা। এগুলো আপনি খুব ভালো করেই জানেন, এটা হচ্ছে সাইকোলজির একটা গেম। আমরা রিভিউরা যখন রিভিউ করি আমাদের কাজ এটা, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি সত্যি কথা যেটা, একটা পারফিউম আপনি যদি আপনার অপশন থাকে, শখ থাকে, সেটা থেকে আপনি কিনেন, বাট এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটা হচ্ছে একটা মানে একজনকে দেখে আরেকজনের যে রিপল এফেক্টের মতো, যে একজনকে দেখলে আরেকজন প্রভাবিত হয় যে ওর আছে আমিও নিব, ও ভালো বলছে আমার ভালো লাগবে, ও ভালো বলছে এটা ডেফিনেটলি ভালো হবে, তাই না? হাওয়াসের সব ফ্ল্যাঙ্কার আমার কিনে ফেলতে হবে, কথার কথা। কিন্তু এটা কিন্তু রিয়ালিটি না। আপনার ধরেন ওই 100টা পারফিউম না থাকলে যে আপনাকে সমাজ গ্রহণ করবেন এমন তো না, তাই না? তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে জিনিসটা বুঝতে হবে যে আপনার আসলে প্রায়োরিটি কি। আপনার যদি প্রায়োরিটি থাকে বাইরে ডিক্যান দিয়ে চলে যাচ্ছে, ও সমস্যা কই। এই জন্য আমি আমার পেজে আমি বারবার বলি কখনো পুশ সেল করি না। এই লাইভ এসে বেচো, কাপড় বেচার মতো বেচো, এরকম করে প্রেস করে সেল করে আমার সব পারফিউম সেল হয়ে যেত, ডিক্যান সেল হয়ে যেত। বাট আমি মানুষকে কখনো পারসিউ করি না, মানুষকে ভাই কি নেন না নেন না নেন না, এটা আমি করি না। এটা আমার দ্বারা হয় না। কারণটা হচ্ছে যার ইচ্ছা থাকবে, যার দরকার হবে সে, আমি চাই ফ্রিডমটা আপনার উপর থাকে, ইটস এ ফ্রি উইল। আপনার লাগলে আপনি কিনে নেবেন, আপনি যে কোনো পেজ থেকে পারফিউম চাইলে কিনবেন, বাট মানে রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাকে। ওকে, তো প্রায়োরিটি খুব ইম্পর্টেন্ট। আপনার যেটা আপনি চাচ্ছেন আপনি সবসময় জানতে হবে আপনাকে যে আপনি আসলে চাচ্ছেনটা কি। যদি অনিশ্চয়তায় ভোগেন আপনার এটা খুব পেইনফুল। এরপর হচ্ছে কি আপনার ইভল আই। আমি বিভিন্ন র্যান্ডম টপিক নিয়ে কথা বলবো। ইভল আই হচ্ছে আপনার যারা বদ নজর দেয়, কুনজর দেয়।
কোনো জন না, বদ নজর দেয়। হ্যাঁ, এটা ইসলামেও আছে, একটা কথা আছে, একটা পার্টিকুলার টপিক আছে। আমরা এগুলো যখন ইউনিভার্সিটিতে পড়তাম, হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে অনেক সময় মানে উসরা নাইট বা বিভিন্ন টাইপের নাইট হইতো, যেখানে হচ্ছে আপনার আমরা একটা পার্টিকুলার হোস্টেলের রুমে গিয়ে থাকতাম। হ্যাঁ, ওই দিনে আপনার অনেক ডিসকাশন হবে, খাওয়া দাওয়া দিবে। তো আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, নামাজ টামাজ ছিল, সব মিলে হচ্ছে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতাম, সারা রাত থাকা। তো ওইখানে আপনার বিভিন্ন ক্লাসে কিছু কিছু মানে ধরেন সিনিয়র উস্তাজ বা কি বলে যে আমাদের প্রফেসর যারা বাইরে থেকে আসেন, কিংবা ধরেন সিনিয়র ভাই ব্রাদাররা, ওনারা কিছু কথা বলেন, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে পড়ালেখার বাইরে। এই জিনিসগুলো লাইফে থেকে যায়, পড়ালেখা ভুলে গেছি আমি টোটালি। আমার ইকোনমিক্স, বিজনেস স্টাডিজের ম্যাক্সিমাম থিওরি কিছু মনে নাই। হ্যাঁ, কি পড়ছিলাম, কি ডিগ্রি পাইছি, ঠিক আছে, কিন্তু ওনারা যে কথাগুলো বলছে সেগুলো মনে আছে। যেটা বলতে চাচ্ছিলাম যে ইভল আই নিয়ে কথা হয়েছিল, যে মানুষ আপনাকে কুনজর বা বদ নজর দেয়, যে আপনি একটা নজর দিয়ে দেওয়া বলে না, যে আপনি একটা ভালো জায়গায় আছেন, কিছু কিনছেন, ওখানে গিয়ে মানুষ মানে দেখলো, মনে মনে কষ্ট পাইলো, একটা মনে মনে ধরেন আপনাকে অভিশাপ দিল না, কিন্তু এই যে কষ্টটা পাইলো ওইটার জন্য আপনি একটা সাফার করবেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আমার একটা ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডটার সঙ্গে আমি এখন আর মিশি না। এই ফ্রেন্ডটার মানে ভালো ছেলে, ডেফিনেটলি ভালো ছেলে। ওর সঙ্গে আমি অনেকবারই ভালো মানে অন অ্যান্ড অফ মানে ভালো সম্পর্ক থাকে, আবার ঝগড়া হয়, মন খারাপ করি, ব্লক করে দিই, আবার কথা বলি, কারণ আমার নেইবার। তো আমি যখন লাস্ট টাইম নতুন বাসায় মুভ করছিলাম, ওই বাসায় আমি টোটাল 5 মাস ছিলাম, বাট ওখানের শব্দের কারণে আমার ওখানে চলে আসতে হয়েছে। এবং আমার আসলে মানে বাসাটা প্র্যাকটিক্যাল ছিল না, যে কাজের জন্য নিশ্চয়ই বাসাটার জন্য প্র্যাকটিক্যাল না। চারদিকে কনস্ট্রাকশন, শব্দ টব্দ, তো উপরে বাচ্চারা শব্দ করে। তো যখন বাসাতে ছিলাম তখন আমি ছেলেটাকে খুব বেশি মানুষকে বাসায় দাওয়াত দিইনি, ছেলেটাকে দাওয়াত দিছি। এবং আমি আপনাদের একটা জিনিস বলি, মানে দেখা অনেক সময় আপনার অচেনা মানুষের চেয়ে চেনা মানুষজন, কাছে যারা আপনি বন্ধু হবেন, আত্মীয় হবেন, স্বজন ভাবেন, তারা আপনাকে অনেক সময় দেখলে কষ্ট পায়। ধরেন আপনি একটা ভালো কিছু অ্যাচিভ করছেন, একটা চাকরিতে ধরেন আপনার উন্নতি হয়েছে, ধরেন আপনি পদোন্নতি পেয়েছেন, হ্যাঁ, ওইটা দেখে অনেকের মন খারাপ, ইস আমি এত কষ্ট করতেছি, শালায় তো থাকে না, অনেকে এভাবে চিন্তা করে। এগুলো ওরা বলে না, সামনে থেকে বলে ভালো ভালো, বাট ধরেন একটা গাড়ি কিনছেন আপনি, আলহামদুলিল্লাহ একটা নতুন গাড়ি কিনছেন, হ্যাঁ, ওই গাড়িটা দেখবেন 2 দিন পর ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ না করুক। কেন হয়েছে? বিকজ আপনি হয়তো ফেসবুকে দিয়েছেন। এগুলো আমরা নিজেরাও ভুল করি। তো এগুলো নিয়ে পুরো টপিক আছে, আপনারা দেখতে পারেন। আমি এগুলো স্পেশালি বলছি কেন, এগুলো আসলে ইম্প্যাক্ট আছে, সত্যি আছে। যেমন জিন আছে, অনেকে বিশ্বাস করে না, বা জিন সত্যি কথা, ইসলামে তো মেনশন আছে। তো এই বদ নজরটাও আছে। মানুষ আপনাকে অনেক সময় আপনার ভালো দেখলে সহ্য করতে পারে না, কারণ সবাই তো একই রকমের মানে লাইফে সবকিছু পায় না। অনেকে কষ্ট করে আর্ন করে, অনেকে কষ্ট করেও পারে না। তো যারা পারে না, অনেক সময় যাদের ধরেন আপনার লাইফে অন্যদেরকে যদি একটু ভালো থাকতে দেখে, ওদের একটু কষ্ট হয়। হয়তো কষ্ট থেকে আপনার নজর লাগতে পারে, অথবা ওরা একটা বদদোয়া দিল, ইস গাড়ি চালাও না, হ্যাঁ, বাইক কিনছো নতুন না, বিয়া করছো নতুন না, বউ সুন্দর না, এমন একটা নজর দিবে আপনার। এগুলো সত্যি। এবং অনেকেই আছে এরকম, যে নিজেরটার চেয়ে অন্যদেরটা ভালো লাগে, নিজের গাড়ির চন্নের গাড়ি ভালো লাগে, নিজের বাড়ির চন্নের বাড়ি ভালো লাগে, নিজের বউয়ের চন্নের বউ ভালো লাগে। আছে না? আছে। তো তো যার ধরেন পারফিউম কালেকশনের যে কথা বলি, আপনার কালেকশন হয়তো ভালো কালেকশন আছে, আপনি ডিজায়ার নিস, আপনি ধরেন আমার চেয়ে অনেক বেশি কালেক্ট করছেন, কিন্তু আপনি দেখবেন যে এ তো প্রত্যেক দিনই কিনে, এ তো প্রত্যেকদিন কিনে খুব আনন্দ করে, এনজয় করে, এটা তো ভালো লাগতেছে না, ঠিক আছে। ধরেন আমি যে পারফিউমগুলো রিভিউ করছি, ওর দাম হয় 2-3 হাজার টাকা, সে হয়তো ক্রিট টিট এমন আজকে, তারপরও সে একটা মানে তার মনের মধ্যে দুঃখ, যে এই আসছে, ওরা সবাই ভালো বলে, এটা অনেক সহ্য করতে পারে না। কারো ভালো বলা কেউ সহ্য করতে পারে না, এটা মানুষের জ্বলন হয়। তো আমি এরকম প্রচুর দেখছি, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হইলো, এটা আমার কেন জানি আমি, এবং এগুলো সব মিলে গেছে। তো ওই ছেলেটাকে যখন বাসায় রাখছি, সরি স্টোরিটা বলি, ওই ছেলেকে আমি দাওয়াত দিচ্ছি, তোমার কাছে খাওয়াবো। বাসায় আসার পরে সে ঘুরতে ঘুরতে দেখতেছে, তো সে আমার অনেক চেষ্টা করছিল যে ভাই আপনি আমার পাশের বাসায় আছে, আমার আত্মীয়র বাড়ি, ওটা ভাড়া নেন। আমি নেই নাই, কারণ ওটা বাড়িটা সুন্দর ছিল না, দাম ভাড়া বেশি ছিল। তো আসার পর সে বলছে, সুন্দর বাসা, অনেক বড় এটা, কিন্তু আমার কেন জানি মনে হলো সে একটু দুঃখ পাইতেছে বা তার একটু কষ্ট হচ্ছে। এবং তাকে আমি খাওয়া দাওয়ার পরে সে চলে গেল। ইমিডিয়েট যাওয়ার পরে আমি ছুরি দিয়ে ফল কাটতেছিলাম, হ্যাঁ, আমার নতুন ছুরি কেনা হয়েছে, ছুরিগুলো শেফ নাইফ যেগুলো বলে, ধারালো, দামি, ভারী, যেগুলো মেটালিক নাইফ, যেগুলো আপনার খুব বেশি ফোর্স করতে হয় না, এরকম ছুরি। আমি চা বানাচ্ছি আর ফল কাটতেছি, কাটতে কাটতে আপনারা দেখছেন হয়তো, আমি গ্রুপে দিচ্ছিলাম, আমার এই আঙ্গুলটা কেটে যায়। আপনারা একটু ভালো করে দেখেন, এই জায়গাটা দেখছেন ফুলে আছে, হ্যাঁ, এই জায়গাটা, এখান থেকে মাংস কেটে মানে এরকম মাংস একটি পিস কেটে বের হয়ে আসে, এবং আপনার ইমিডিয়েট ফিনকির মতো রক্ত পড়ে পুরো রান্নাঘর ভরে যায়। আমি চাপ দিয়ে ধরে রেখে কোনো লাভ করতে পারছি না, কারণ এটা আপনার রক্ত বন্ধ হচ্ছে না, ভয়ঙ্কর। এটা আপনার 3-4-5 ঘন্টা পরে আমি রক্ত থামাইতে পারছি, এবং এটা আমি আর সেলাই টেলাই দিই নাই, নিজেই গিয়ে ড্রেসিং করছি, বা এটা আমার অনেক সাফার করাইছে। এবং আমি চিন্তা করলাম, আমার ছুরিতে কাজ করার সময়, আমি যেহেতু শেফ ছিলাম, রান্নাবান্না করতাম, বিজনেস ছিল আমার, আমার কখনো আলহামদুলিল্লাহ 1বার কি 2বার ছাড়া, স্ট্রেস টাইম ছাড়া কখনো আমার হাত কাটে নাই। এবং আমি যখন দেখলাম এটা ও যাওয়ার পর ইমিডিয়েট, আমি তখন বুঝলাম যে ভাই, কিছু কিছু মানুষকে আপনার দূরে রাখতে হবে। আপনারা খুব সাবধানে থাকবেন আপনার পার্সোনাল লাইফে। আপনি মনে করছেন আপনার বন্ধু খুব ভালো, হ্যাঁ, অথবা আপনার ভাই বোন, নিজের আপন ভাই বোনও দেয়, হ্যাঁ,
কখনো মানুষকে দেখাবেন না আপনার কি আছে বা সামথিং, এত শেয়ার করতে যাবেন না। শেয়ার করতে যাবেন, শুনতে খারাপ লাগবে যে ভাই আমি আমার সুখ শেয়ার করবো না, করবেন না। আমি ফ্র্যাঙ্কলি বলি খারাপ কথা, বাট কখনো কারোর সঙ্গে কিছু শেয়ার করবেন। শেয়ার করার মানে হচ্ছে গিয়ে সবাই যে আপনাকে দোয়া দিবে তা না, হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। এরপর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এই যে ফ্রেন্ডের কথা বললাম, এই একই একটা ফ্রেন্ড নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ভাই সবাই ফ্রেন্ড হয় না, হ্যাঁ। অনেকে আপনাকে বলে সামনে সামনে ভালো, বাট আসলে সামনে যা দেখায় সে আসলে রিয়েল না। এরপর হচ্ছে কি আপনার রিয়ালিটি। তো একটা লাইন আপনারা সবাই জানেন যে শেখ মুজিব বঙ্গবন্ধু বলছিলেন, সেটা হচ্ছে যে তুমি রিয়ালিটি মাইনে নাও। এটা আমরা এখন আওয়ামী লীগের বিষয়ে বলি যে তোরা রিয়ালিটি মাইনে নে, ইটস ওভার। কিন্তু এই কথার ইম্প্যাক্ট অনেক বড়। মাঝে মাঝে হয় না যে আপনি ধরেন যাকে পছন্দ করেন না, হ্যাঁ, যে আপনার ইভেন শত্রু, তার কিছু কিছু জিনিস থেকে আপনার কিছু শিখার আছে। আমি এটা সবসময় মানুষের থেকে কিছু না কিছু শিখি। আমার যারা এখন শত্রু, যারা আমার দেখতে পারে, মানে কথা বলে, তাদের থেকে আমি কিছু শিখছি, হ্যাঁ। আমার একজন মানুষ ছিল গ্রুপে, কমিউনিটির মধ্যে অনেক পুরনো, তার সঙ্গে মিট হয়েছে একদম শুরুর দিকে 2016-র দিকে। তার সঙ্গে ভালো টার্মস ছিল, তার থেকে পারফিউম নিয়ে এসে আমি কিনতাম, সেল করতাম, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু ফর সাম রিজন এই লোকটা আমাকে পরে মানে ব্যাকস্টেপ করছে আমার সঙ্গে, এমন কিছু করছে যে কারণে তার সঙ্গে আমি বন্ধুত্ব বন্ধ করে দিয়েছি। তো আমি অনেকের সঙ্গে এরকম হয়েছে, ক্ল্যাশ হয়েছে, বাই পারফিউম লাইন এরকম হয়। কিন্তু এই লোকটা আমার একটা কথা বলছিল যে আপনাকে একটা ছেলে দেখতে পারে না, ওটা অনেক আগে ফোনে কথা বলছিলাম। কেন দেখতে পারে না? বিকজ হয়তো আপনাকে দেখতে চায় না। কথাটা আপনারা বুঝেন যে অনেকে থাকে না যে ভাই ও আপনাকে পছন্দ করে না, ও আপনাকে চিনেও না, ওর সঙ্গে আপনার কোনো সম্পর্কও নাই, কিন্তু আপনি দেখতে পারে না। কারণটা কি? হয়তো তার আপনার চেহারা পছন্দ হয় না, এটা একটা হইতে পারে। একটা হইতে পারে যে জাস্ট সিম্পলি জেলাস। এটা হইতে পারে যে মানুষজন হয়তো জয় আমিনের রিভিউ দেখে পারফিউম কিনে সবাইকে মেনশন করে, এইটা হয়তো একজনের ভালো লাগে না, কারণ সে ভাবে যে আমার তো এটা প্রাপ্য ছিল। অনেক কারণেই মানুষ এরকম করে। বাট রিয়েলিটিটা কি যে আপনার মানে এটা বুঝেন যে সবাই আপনার ভালো চায় না, এটাই রিয়ালিটি। আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি টাকা না বানান, আপনি যদি সাকসেসফুল না হন, আপনাকে কেউ পাত্তা দিবে না, স্পেশালি ছেলে হইলে। কারণ মেয়েদের কাহিনীটা কি বাংলাদেশে, বিয়ে দিয়ে দিব, ওর জামাই ওরা দেখবে, তাই না? ছেলেদের বিষয় হচ্ছে যে ছেলে তো থাকবে, কিন্তু ছেলেকে আমি এত টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে পড়াইলাম হ্যান ত্যান, তো ও আমার মনের মতো হইতে হবে যে আমি চাই ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। ওইটার বাইরে আপনার কোনো চয়েস থাকবে না। ওখানে যে আপনি যেখানে বিয়ে ঠিক করবো ওইটাই হইতে হবে। ও নিজা চাবে বাসা থেকে, না করতে পারলে আপনি ব্যর্থ, তাই না? অনেক জায়গায় আছে। এবং সবসময় নাটকে দেখানো একটা স্টোরি যে বৃদ্ধাশ্রমে রেখে আসলো কেন বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে। সবসময় মানে যে ছেলে মেয়ের ফল তা না, অনেক সময় বাপ মায়েরও ফল থাকে। অনেক সময় বাবা মা করে কি যে আপনার আনফেয়ার ট্রিটমেন্ট করে। 4টা ছেলে বা 3টা ছেলে থাকলে সবাইকে সেম ভাবে ট্রিট করে না। যে ছেলে একটু পছন্দ করে, বায়াস, ওই ছেলেটা একটু টাকা বেশি কামায় কিংবা তারে পছন্দ করে, তারে বেশি দেয়, ছোটরে কম দেয় বা উল্টাটা। এটা করতে করতে যেটা হবে যে আপনি বাইরের মানুষের থেকে আশা করতে পারেন যে মানুষ আপনাকে ট্রিট করবে, বাট বাসার মানুষ, আত্মীয় স্বজন যদি আপনাকে এসে খোঁটা মারে, এমন একটা কথা বলে, হার্টফুল কথাবার্তা বলে, তখন কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ এই মানুষগুলো তো আপনার নিজের রক্ত, তাই না? তো এই কথাটা আমি বলছি, রিয়ালিটিটা অনেক কষ্ট, বাট রিয়ালিটি মেনে নিতে হবে। ধরেন আপনার ফ্যামিলিতে আপনি যতবারই চান আপনাকে টাকা দেওয়া হয় না। ছোট থাকতে অনেক সময় আমি চাইছি, টাকা পাই নাই, ঘুরি উড়াবো, ঘুরির টাকা যেসে দেয় নাই, আইসক্রিম খেতে যেসে আইসক্রিমের টাকা দেয় নাই, পিকনিক করতে যাবো হয়তো বন্ধুরা মিলে একটু দূরে যাবে, আমাকে দেয় নাই। হয়তো তারা ভাবছে ডিফারেন্ট, বাট মাঝে মাঝে না পাওয়া থেকে অনেক সময় মানে একটা জেদ জন্মায় যে আমি লাইফে কিছু করে দেখাবো, টাকা বানাবো। বাট একটা সময় দেখবেন যে আপনার মানে আপনি মানুষটা বদলাই গেছেন, আপনার মধ্যে ওই সফটনেসটা নাই। আপনার মধ্যে কি এসে যাবে? অ্যারোগেন্স এসে যাবে, রাগ এসে যাবে যে আমি লাইফে এভাবে ট্রিটমেন্ট পাইছি, আমি মানুষকে এভাবে ট্রিট করবো। দিস ইজ দ্য এফেক্ট। আপনি যখন নিষ্ঠুরভাবে বড় হবেন, আপনাকে যদি কেউ মিন কথা বলে, আপনার তো ভালো লাইফে কোনো ট্রিটমেন্ট পান নাই, হ্যাঁ। ধরেন অনেক সময় দেখবেন যে ভিডিও আসে যে কুকুর একটা কর্নারে গিয়ে ভয় বসে আছে। বিদেশে অনেক ভিডিও আছে এরকম যে ও ভয় পায় মানুষকে। ও ভয় পাওয়ার কারণটা কি? কুকুর বিড়াল ভয় পাওয়ার কারণটা কি? ও মিসট্রিটেড হয়েছে, অ্যাবিউজড হয়েছে, ওকে পাথর মারছে মানুষ, ওকে পিটাইছে, হ্যাঁ। তো এইটার কারণে সে মানুষকে ট্রাস্ট করতে ভুলে গেছে। তো এই ট্রাস্ট ইস্যুগুলো, এটা কিন্তু একটার সঙ্গে একটা সম্পর্কিত। এগুলো আমরা আসলে দেখি না, বাট এগুলি হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনার একটু মাথায় রাখতে হবে। আজকে পারফিউম রিভিউ করবো না, সরি। তো নেক্সট হচ্ছে যে আপনার নো রিয়েল ইন্টেনশন। হ্যাঁ, এটা নিয়ে কথা বলি। ইন্টেনশনটা হচ্ছে মানে কি, আপনার একটা, যেটা বলছিলাম, আপনার একটা ইন্টেনশন থাকতে হবে, তাই না? যে আপনার একটা মানে স্ট্রং উইল পাওয়ার থাকতে হবে, একটা কাজ করতে চাই, এটার জন্য আমার মানসিক দৃঢ়তা থাকতে হবে। যেমন ক্রিকেট ম্যাচ যখন খেলেন, শুধু শরীরে ফিটনেস থাকলে হয় না, মানসিকভাবে স্ট্রং হতে হবে। এটা কোহলির সঙ্গে আমাদের তামিম ইকবালের পার্থক্যটা কি? অথবা তামিম ইকবাল ভালো প্লেয়ার, তখন আমাদের এখন যারা খেলে, তানজিদ তামিমের কথা বলি, ও তো ওপেনার, কোহলি ওপেন করতো, তাই না? তো দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন মাস্টার প্লেয়ার, একদম টপ গ্রেডের প্লেয়ার। তখন সৌম্য সরকার, তানজিদ বাদ, নতুন প্লেয়ার। সৌম্য সরকার এত বছর খেলতেছে, ও কোনো ভালো প্লেয়ার হইতে পারলো না। ওর মধ্যে কি ট্যালেন্ট নাই? ট্যালেন্ট আছে। ও যথেষ্ট ভালো শট খেলে। ও যে ফ্লিক শটগুলো খেলে বাম হাতে, বা এইরকম শট আমি মনে হয় না ইভেন ডিকক এত ভালো শট খেলতে পারে। ওর হাইট আছে, ও ওই পেরিস্কোপ শট খেলে। আমার সৌম্য যখন শুরুতে দেখলাম, সৌম্য সরকার ফার্স্ট যখন আসে, আমার মনে হয়েছিল ও হবে আমাদের নেক্সট তামিম ইকবালের চেয়ে বড় স্টার। ও আর তামিম মিলে যা খেলবে,
আমাদের ভাই তখন একটা গোল্ডেন টাইম চলছিল, আপনার মনে আছে না? আমরা দেশের মাটিতে যে আসতো হাইরে যেত, ইভেন বাইরে গিয়ে আমরা ভালো ভালো টিম সাথে খেলা জিতছি। কিন্তু সৌম্য সরকার এখন পারে নাই, অনেক কারণ আছে, কিন্তু মেইন কারণ হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার তো পলিটিক্যাল জিনিসের কথা বাদ দিলাম, বাট আপনি যখন একটা খেলবেন আপনার বিশ্বাস থাকতো আমি 350 চেস করতে পারি। আপনি নাইমে যদি শুরুতে ডিফিট মেনে নেন যে ভাই ইন্ডিয়ার এগেন্স্ট 350 চেস করবো কেমন, এটা তো পসিবল না। এইটা মেনে নিলে আপনি ভাই ওই মাঠে খেলতে হবে না। আমরা ক্রিকেট খেলছি, আমাদের ক্রিকেটে ধরেন একটা টার্গেট দিচ্ছে 20 ওভার, একবার 220 টার্গেট আসছে আমাদের। খুব ভালো একটা পাকিস্তানি টিমের এগেন্স্টে খেলা পড়ছিল, আমরা খেলাটা গিয়ে 3 রানে হারছিলাম একদম শেষে গিয়ে। খুব খুব হার্টফুল একটা ম্যাচ আমার মেমোরি। আমি অনেক কাঁদছি ওই দিন, কারণ আমি টিমের ক্যাপ্টেন। আমাদের বোলিং অত ভালো হয়নি, আমরা রাস্তায় একটা গাড়ি মানে টায়ার ফেটে গেছিলো বা সামথিং, বা গাড়ি পাওয়া যাচ্ছিল এরকম কিছু। তো আমাদের মাঠে পৌঁছতে আমরা মাঠে পৌঁছি হচ্ছে যে খেলার শুরু হওয়ার 1 ঘন্টা আগে, যাতে আমরা গিয়ে চেঞ্জ করবো, হয়তো নাস্তা খাবো, একটু ওয়ার্ম আপ করবো, ওইটার টাইম আমরা পাইনি। আমরা মাঠে ঢুকে সাথে সাথে আমাদের আম্পায়ার বললো কি তোমরা দেরি করে আসছো, ম্যাচ ফাইন হবে, পয়েন্ট কাটা হবে, তোমরা এখনই ঢুকো, 5 মিনিট ঢুকতে হবে। আমরা জাস্ট ওইভাবে জাস্ট চেঞ্জ করে নাস্তা না খেয়ে টিমে ঢুকছি। এবং যেই মাইটটা দিছে ভাই ওই দিন পাকিস্তানি ব্যাটসম্যানগুলো, আমাদের ভালো টিম ছিল ডেফিনেটলি, আমাদের শ্রীলঙ্কার প্লেয়ার ছিল, আফগানিস্তান ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের প্লেয়ার ছিল, বাট আমাদের মানে ওই যেহেতু প্রিপেয়ার্ড না, আমরা প্রচুর মাইর খেয়েছি। তো ব্যাটিংয়ে যখন গেলাম তখন আমরা দেখছি 221 চেস করতে হবে ভাই। 221 চেস করতে আমি কখনো ওপিনিয়ন আমি নেমে গেছি ওদিন, যে একটা শুরুতে ওই যে আপনার পিন চিটিং করে ধরেন প্রেশারটা কমাই দিব প্রথম 5 ওভারে, নামছি, স্টার্টিংও ভালো টালো পাইছি, মেবি আমি ধরেন 35 বা 36 করে আউট হয়ে গেছি। হ্যাঁ, 15-16 বলে ভালো মারছিলাম, ভালো স্টার্ট পেয়েছি। এরপর আমার একটা প্লেয়ার ছিল রিলমি, শ্রীলঙ্কার, ও আমাদের সবচেয়ে স্টার প্লেয়ার। ও আর ওর আঙ্কেল দুজনই টিমে খেলতো, আমাদের নিসার আঙ্কেল, দুজন মিলে একেবারে ইজি করে ফেলছে গেমটা। এমন পিটাইছে ভাই, মানে বল যখন পুরান হয়ে যায় না, আপনি কার্পেটের ইয়েতে যখন খেলবেন, বলে শাইন না থাকলে ভাই আপনি মাইর খাওয়া শুরু করেন, বোলাররা খেয়ে হারায় ফেলায়। পাকিস্তানি এত ভালো ভালো বোলার, ওরাও খেয়ে হারায় ফেলছে ভাই। আমরা লাস্টে গিয়ে দুবদাব 2 উইকেট পড়ে গেল আনফর্চুনেটলি, ওইখানে গিয়ে ম্যাচটা হেরে গেলাম। বাট মাইন্ডসেট দেখেন, ওই 220 চেস করতে 20 ওভার এত ইজি না, এবং ওরা অলমোস্ট শেষ পর্যন্ত গেছে, আমার প্রত্যেকটা প্লেয়ার ট্রাই করছে। তো যেটা বলছিলাম, আমাদের দেশে ইন্টেনশনের খুব অভাব, এবং ইন্টারন্যাশনালটা ক্রিকেটার নিয়ে কথা বলছি না, ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের পলিটিশিয়ানদের নিয়ে। আমি বাংলাদেশে কোনো হোপ দেখতে পাই না, নট বিকজ আমার দেশে টাকা নাই, আমার দেশে মানুষ নাই, এডুকেশন নাই, সব আছে। ল্যাকিংটা হচ্ছে ইন্টেনশনের। আপনার রাস্তায় আপনি প্রত্যেক বছর বারবার বলি পাইপ বসাবেন কেন? কারণ হচ্ছে কন্ট্রাক্টরদের টাকা দিতে হবে, ওদের থেকে আপনি টাকা বানাবেন। পলিটিক্সে যদি মানুষ চায়, ভালো ইন্টেনশন থাকে, হ্যাঁ, সে চাইলে দেশ একদিনে 1 সপ্তাহে বদলানো সম্ভব, 1 সপ্তাহে। ওই নায়ক সিনেমাটা যদি দেখে থাকেন অনিল কাপুরের, ভেরি ফিল্মি মুভি, বাট ইন্টেনশন থাকলে অনেক কিছু পসিবল ভাই। আপনি মনে করবেন যে আমার দেশে পোলাপাইন চাকরি পায় না, চাকরি চাইলে চাকরি দিতে পারবেন। আপনি যদি মনে করেন খেলার মাঠ নেই, আপনি খেলার মাঠ দিতে পারবেন, সুন্দর পার্ক দিতে পারবেন। কিন্তু আপনি ইন্টেনশনে নাই, আপনি পলিটিক্সে আসতে চান, পলিটিক্স হচ্ছে বড় ধান্দা। আপনি মিষ্টি মিষ্টি কথা বলে আসবেন, এই যখন এই মানে পাওয়ারে পেয়ে যাবেন ভোটাভুটির পরে, তখন আপনি করবেন চাঁদাবাজি করবেন। আমি এত ঘৃণা করি এই পলিটিশিয়ানদের, যারা হচ্ছে আপনার এই যে ফকির, বড় বড় গাড়ি চালায়, এটা চালায়, কিন্তু তাদের জীবন চলে হচ্ছে গিয়ে চাঁদাবাজির উপরে। চাওয়ালার থেকে শুরু, ভিক্ষুক থেকে শুরু, রিক্সা হতে, সবার থেকে চাঁদা তুলে ওদের দল চাঁদাবাজি করবে, ভয় দেখাবে, মানুষের মারবে, উঠায় নিয়ে যাবে, ইয়ে করবে। এদের মধ্যে কাজ করার কোনো এসব পোলাপানের মধ্যে যে গ্যাংস্টার, এটা কিশোর গ্যাং, এরা তো অশিক্ষিত। এরা আমি একদম নিচু চোখে দেখি, এই কারণে তাদের মধ্যে কোনো, তারা মানুষের পর্যায়ে পড়ে না। গরিব বলে বলতেছি না, কারণ তাদের মধ্যে ভালো হব, মানুষ হবো, পড়ালেখা করব, তারা খাবে কি ড্রাগস খাবে, তারা ভাই কোপাকুপি করবে, নষ্টামি করবে, রেপ করবে, এই করবে, এই করবে, এইটুই তাদের হচ্ছে প্রাইড। এই মানুষগুলোর ভয়ে একটা মানে পুরা দেশ কাঁপে। এগুলো আপনারা চিন্তা করে দেখেন। এখন ইন্টেনশন থাকলে ভাই পলিটিশিয়ানরা অনেক কিছু করতো, যেই ইন্টেনশন যদি রাইট থাকতো। ভাই মালয়েশিয়া কোথায়? মালয়েশিয়া অনেক আগে আমাদের চেয়ে, বাট 30-40 বছর আগে মালয়েশিয়া বাংলাদেশ একই জায়গায় ছিল। ওদের লিডারদের ভিশন আছে, ওদের মানুষের দেশপ্রেম আছে, ওরা রাস্তা ময়লা করে না, ওরা ট্রাফিক আইন মানে, মানুষের ভেদাভেদ, দ্যাটস ইট। খুব বেশি ডিফারেন্ট না, ওদের খাওয়া দাওয়া আমাদের খুব বেশি ডিফারেন্ট না, ওরাও মুসলিম, আমরাও মুসলিম, বাট আমাদের প্র্যাকটিসের সমস্যা আছে। আমরা ভাই অনেক দিক দিয়ে অনেক নামাজি, অনেক রিলিজিয়াস, বাট আরেক দিক দিয়ে গেলে আমরা ভ্যাট মানে কি বলে যে ট্যাক্স দিই না, জাকাত দিই না, মানুষের সাহায্য করি না, মানুষের ব্যাংক থেকে টাকা নিয়ে, যে বড় বড় বিগ শট, এই গ্রুপ, এসালাম গ্রুপ, ওই গ্রুপ, ভাই দে আর দ্য ভিআইপিস, দে আর হোল্ডিং দ্য মোস্ট এক্সপেন্সিভ, মানে যে ইম্পর্টেন্ট পাসপোর্ট, এটা ওইটা। তাদের কোনো বিচার নাই, তাদের টাকা, আমাদের টাকা, তারা ব্যাংক থেকে লাখ লাখ কোটি ডলার নিয়ে যাচ্ছে, অথচ আমরা এখানে স্ট্রাগল করতেছি একটা মাসের বেতন পাওয়ার জন্য। আমাদের বেতন টাইমলি দেওয়া হয় না। একটা ক্রিকেটার বিপিএল খেলবে, তার টাকা দিতে তাদের মানে হাত কাঁপে, বুক কাঁপে। এরা হচ্ছে বিগ শট নাকি গ্রুপস, বুঝেন ফকিনি রিয়েলি কারা বাংলাদেশের? এই লোকগুলো হচ্ছে ফকিনি, নিজেদের কিছুই নাই, একটা ভুয়া জমি দেখায় টাকা উঠাবে, ওইটা দিয়ে তারা ভাব নিবে, পলিটিক্সে ঢুকবে, তারা আরো বড় হবে, বড় বড় লোকই হইতে থাকবে, এবং তাদের ফ্যামিলি বাইরে ভালো থাকবে, হচ্ছে আমরা দেশে স্ট্রাগল করবো, জ্যামের মধ্যে পড়ে থাকবো। ইন্টেনশন থাকলে ভাই সব ঠিক করা সম্ভব।
আর্মিকে দিয়ে দেখেন, আপনি পুলিশকে দেখেন, যদি তার প্রপারলি ট্রাফিক মেনটেন করে, হ্যাঁ, ঘুষ না খায়, প্রপারলি যদি স্ট্রিক্টভাবে পার্কিংগুলো ইলিগাল পার্কিং করতে না দেয়, কোনো শপিং মল খুললে পার্কিং ছাড়া খুলতে দিবে না, ঠিক আছে, এগুলো যদি করতে পারে, রিক্সা বন্ধ করছে, রিক্সা বন্ধ করে জাস্ট লেনে চালাও, চাইলে করতে পারে, ইচ্ছা নাই। ওকে, তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং। আমাদের ইচ্ছা থাকলে দেশ সব বদলানো বেশিক্ষণের ব্যাপার না। তো লাস্ট একটা কথা বলি, মেবি দুইটা কথা। একটা হচ্ছে বাউন্ডারিজ। বাউন্ডারিজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার মানে অনেকে বুঝে না বাউন্ডারিজ মানে ভাবে যে বাউন্ডারি ওয়াল, দেয়াল, দেয়াল না, ওরকমই একটা। বাট আমাদের নিজেদের মানে বাউন্ডারি বলতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে গেলে অনেকে বুঝে না। ধরেন আপনি জিজ্ঞেস করে বসানো করে, এই ভাই আপনার বেতন কত বলেন তো। আমার এরকম ফ্রেন্ড আছে, সে ভাই কত টাকা দেয়, কত টাকা দেয়, বলেন না, বলেন না। অথচ তাদের সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এই ধরনের লোকজন খুব অপছন্দ করি, বাট একই সময় বুঝি ওদের সেই আন্ডারস্ট্যান্ডিং বা মানে ব্রিঙিং আপটা নাই, যে তারা শিখে নাই যেটা ব্যাড ম্যানার্স। যেমন অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনার প্রপার্টি কি, আপনি ছেলে মেয়ে বিয়ে দিয়ে যাবেন, আপনি গিয়ে আপনি জিজ্ঞেস করতে চাইছে আপনার হবু শ্বশুর, এই তোমাদের বাসায় কোথায় কোথায় আছে, জমি আছে কোথায় কোথায়। তার ইন্টেনশনটা কি, বড় লোকের পোলা হইলে বিয়ে দেবো, যদি লাভ হয় তাহলে আমার এখানে একটা ধান্দা আছে, নাহলে করবো না। এই জিনিসগুলো কাউকে জিজ্ঞেস করতে পারেন না আপনি। আপনার একজনের এই যে ভিডিওগুলো এখন আসতেছে এই যে নিউজ থেকে, নট ইউটিউব, নিউজ চ্যানেল থেকে জিজ্ঞেস করে যে ভাই আপনার আজকের ঈদের বাজেট কত, আপনার ইনকাম কত, টোটাল ফকিন্নি, টোটাল ফকিন্নি। এগুলো হইতে হইতে ভাই, এগুলো অ্যালাউ করতে আমাদের দেশে এখন অফিসিয়াল ফকিন্নি হয়ে গেছে। এটা এখন আপনার ভালো নাও লাগতে পারে, যে আপনার ভাবেন আমরা তো অনেক এডুকেটেড, এটা ওইটা। নো ভাই, ফকিন্নি ব্রো, সরি টু সে। আমাদের ছাপড়ি হয়ে গেছে মানুষের, পোলাপাইনের অনেক এরকম বিহেভিয়ার। সব কিছু হচ্ছে টাকা, কয় টাকা বানাও, কত ভিউ হয়, কয় টাকা আসে, এইটার উপর জাজ করে আপনি মানুষকে উপরে নিচ্ছেন, নিচে নিচ্ছেন, তার এডুকেশন আছে কি নাই কোনো ডাজেন্ট ম্যাটার। অথচ একটা এডুকেটেড ছেলে, খুবই লজ্জাকর যে যে একটা মাস্টার্স করে দেশে চাকরি পায় না, পিএইচডি করে দেশে চাকরি পায় না, সে অশিক্ষিত লোকদের, লিডারদের আন্ডারে চাকরি করে, গালি খায়, থাপ্পড় খায়। এগুলো হচ্ছে সমস্যা। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার মানে বাউন্ডারিজ, মানুষ অনেক সময় বাউন্ডারি বোঝে না। যেমন আপনি ফোন দেখতেছেন, একজনের হ্যান্ডফোন, এটা পার্সোনাল জিনিস, এখানে কারো রাইট নাই আপনার থেকে ফোন নিয়ে, আপনি ধরেন একটা বললেন ভাই দেখি ছবিটা, দেখি আপনার ফোন থেকে হাত থেকে নিয়ে দেখা শুরু করলো, কিন্তু তাকে ছবি দেখতেছেন একটা, সে করবে স্লাইড করা শুরু করবে। স্টুপিডিটি, শিয়ার স্টুপিডিটি এবং শিয়ার বেয়াদবি, করতে পারবেন না। তারপরে ধরেন অনেকে, ধরেন আপনার বাসায়, ধরেন কারো বেড়াইতে গেছেন, ওখানে আপনার ফ্রেন্ড নাই, ওখানে গিয়ে বৈশা ভাবির সাথে গল্প করা শুরু করে দিলেন, দুমদাম দুমদাম গল্প করতেছেন। আপনি ওখানে যাচ্ছেন, আপনাকে কেউ দাওয়াত দেন একটা বাসায়, আপনি গিয়ে প্রত্যেক নির্লজ্জম ওখানে গিয়ে নিজের চায় না, আপনি গিয়ে দাওয়াত নেয় খাওয়া শুরু করলেন। অনেকে বলে ভাই ট্রিট দিবি না, আপনি জীবনে কাউকে কোনো ট্রিট দেন না, আপনি মানুষের কাছে ট্রিট চাচ্ছেন। এই জিনিসগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমরা বুঝি না, আমরা এগুলো মানতে চাই না। আমরা যখন লাইনে দাঁড়াই, কিউতে দাঁড়াই, একটা ধরেন থাকে না, ব্যাংকের লাইন থাকে, টিকিট থাকে, অনেকে ফলো করতে যায় না, গিয়ে গাইড জোরে, আমি আগে আসছি ভাই, আমারটা দেখেন, আমার 2 মিনিটের কাজ, হসপিটালে যাবো আমার আগে কাজ, টাকা দিচ্ছি আমার আগে কাজ। বাউন্ডারিজ জানতে হবে, মানুষ ফ্রি আছে কিনা না জেনে মানুষের বাসায় যাবেন না, ফোন না করে মানুষের বাসায় যাবেন না, মানুষকে কখনো অ্যাজিউম করবেন না সে ফ্রি, ভাই আসেন না, আমার লাঞ্চ করি, আমি আপনার খাওয়াবো। সে হয়তো ওই সময় ব্যস্ত, কিন্তু তাকে আপনি এমন চাপা শুরু করলেন, সে ব্যস্ত বাধ্য হয়ে যাইলো, মানে গেল, বিকজ সেটা ভদ্র একটা লোক। কিন্তু তার হয়তো কোনো একটা মানে পরে সমস্যা হলো, যে তার শরীর খারাপ করলো, কিংবা তার হয়তো ঘুম হয় নাই। এগুলো তো বুঝতে হবে। তো মানুষজনকে কখনো পার্সোনাল কোশ্চেন করতে যাবেন না, যেগুলো আপনার মনে হয় যেগুলো তার নিজস্ব একান্ত ব্যাপার। সে যদি শেয়ার করতে চায় ডিফারেন্ট, সে আপনার সাথে শেয়ার করলো, ভাই আমি এখানে চাকরি করি, আসেন দুইজনে মিলে। ও যদি আপনাকে বলে, আপনি শুনেন, তখন আপনি শেয়ার করতে পারেন, বাট অসম বন্ধুত্ব থেকে যাবেন না, এবং অসম সম্পর্কের দিকেও যাবেন না। অনেকে ভাবে যে ভাই আমি আমি অনেক সময় এরকম ভাবতাম যে আমি এরকম কাজ করি, পারফিউম নিয়ে কাজ করি, আমাকে একদিন কেউ রেকগনাইজ করবে সিনেমার মতো, এসে আমাকে কেউ বলবে আসো তুমি আমার বাবা আমার কোম্পানিতে বসো, ওই যে শাহরুখ খানের সিনেমার মতো, তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি এখন থেকে টেক ওভার করো, ওভারনাইট আপনি বড়লোক হয়ে গেছেন। এগুলো হয় না, এগুলো সিনেমাতে সম্ভব। এরকম কাইন্ডনেস কেউ দেখায় না। আমি এত বছর কাজ করতেছি, আমাদের দেশের কোনো কোম্পানি এখন পর্যন্ত আমাকে ভালো কোনো জব অফার করে নাই, কোনো ডিল অফার করে নাই, পারলে আরও ইউজ করার চেষ্টা করছে এবং মিসবিহেভ করছে। আমি এখন কারোর উপর ডিপেন্ড করি না। আমি একটা জিনিস খুব ভালো করে জানি, আমি যদি কিছু আর্ন করতে চাই, ইটস ভেরি সিম্পল, ইনপুট দিব, আউটপুট পাবো, এর বাইরে আমি কিছু আশা করি না, লাখের উপরে বিশ্বাস করি না। আল্লাহ যেটা দিবে সেটা ঠিক আছে, বাট আমি কাজ করব 10 টাকা পাওয়ার, কিন্তু আমাকে 1 লাখ দিবে, হয় না। আমি লটারি জিতে বড় লোক হয়ে যাবো, এই চিন্তা করতে গেলে একদিন মরে যাবেন, কিছুই হবে না লাইফে। ওকে, তো যেটা বলছি রিয়েলিস্টিক হইতে হবে। এই দেশের সিস্টেম খুব ডিফিকাল্ট। চাকরি করবেন না বিজনেস করবেন, যে লাইনে চাইতে যান, একটু চিন্তা করবেন, একটু সময় দিবেন, ঠিক আছে। ওই ফ্যান্টাসির উপর বাঁচা যাবে না, ফ্যান্টাসি বলে কিছু নাই। লাইফ অনেক ডিফিকাল্ট, অনেক আগলি, মানুষ অনেক মিন কথা বলে। যদি আপনি কিছুই না হন, আপনি যদি সাধারণ একটা মানুষ থাকেন, তখন মানুষ আপনাকে খোঁচা দিবে যে আরে কয় টাকা কামাবো, এই যে আমি আমার দামি একটা মার্সিডিজ কিনলাম, এই যে আমার নিজের ফ্রেন্ড সার্কেলে আমি মিশি না, ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেলে ডুশব্যাগ। ডুশব্যাগ বলতে এই অর্থে যে ধরেন তাদের বাপের টাকা আছে, বড় লোকের পোলা পাইনি, তারা সবসময় আমাকে খোঁচা মারতো। অনেকেই আছে এরকম খোঁচা মারতো যে
দোস্ত কি ক্যামেরা কিনলি, এটা তো চিপ, হ্যাঁ এই দামি ক্যামেরা কিন, এই যে আইফোন কিন, হ্যাঁ। ওরা জানে ভালো করে এটা বললে আমি কষ্ট পাবো। এরকম অনেক ফ্রেন্ড আছে যাদের সঙ্গে আপনি মিশেন, আপনি মনে করেন আপনার ফ্রেন্ড, ওরা আপনার ফ্রেন্ড না, এই ধরনের ফ্রেন্ডদেরকে ছেড়ে দিবেন ফর গড সেক। নিজের ভালো চাইলে এদের থেকে দূরে থাকবেন। যে আপনাকে ছোট করে, যে বন্ধু আপনাকে সবার সময় অপমান করে, নেভার বি ফ্রেন্ডস উইথ দেম। এগুলো আপনার লং রানে আপনার দেখবেন যে একসময় দেখবেন, আমি এরকম অনেক ফ্রেন্ড দেখছি এখন লাইফে কিছুই করতে পারতেছে না, ওদের চেয়ে আমি অনেক ভালো আছি। ওরা যখন আমার সঙ্গে খোঁচা মারার কথা বলতো, আমি চান্স পেলে ছাই না মাঝে মাঝে, হ্যাঁ আমি কিন্তু অত ভালো মানুষ না। আপনি আমার খোঁচা দিয়ে থাকলে, আপনি আঘাত করে থাকেন, আমি আপনার একটা দিব উল্টা। আমাকে ফ্রেন্ড একটা আছে ভালো চাকরি টাকরি করে, এসে আমার একদিন বলছে, এই কি খবর তোর, কেমন আছোস? ও আমি জানেন আমি কি কাজ করি। বলে যে তুই কি পারফিউম টারফিউম বেচোস না, এটা সাজেস্ট করিস তো। তা আমি ও আচ্ছা তাই না। তো মানে ও এমনভাবে কথাটা বললো যে মানে ইউটিউব করতেছিস কি আর। তাই বললাম দোস্ত কি অবস্থা, মানে কোথায় চাকরি করস, কথায় কথায় বার করলাম। তার বেতন আমার হাফের কাছেও না। আলহামদুলিল্লাহ এটা আমার ভালো, এটা আল্লাহ আমাকে দিচ্ছে, বাট ওর আইডিয়া নাই। তাই বললাম যে দোস্ত বাসা কোথায়, বলে এই তো ধানমন্ডিতে আছি। তাই বলি কি বাসা কিনছোস, কয় না রেন্ট নিয়েছি। তো যেইভাবে সে ভাব নিয়ে বলতেছে, আমি বলে ও আচ্ছা। তো কথা কথা আমি জিজ্ঞেস করে বলতেছে, আর আমি যখনই জিজ্ঞেস করি উত্তর দেয় আবার, তখন নিজেই বলতে যাচ্ছে। তো কথা বলে যে আসিস, চাকরি টাকরি লাগলে আমি দেখি হেল্প করতে পারি। আমি বলছি চাকরি দরকার নাই দোস্ত। কথা কথা লাস্টে যখন সে আস্তে আস্তে আমার কিছু জিজ্ঞেস করে, একই কোশ্চেন জিজ্ঞেস করলো একবার, জাস্ট আমি আমি কখনো কাউকে আমার আর্নিংস বলি না, ওই ছেড়ে আমার আর্নিংস বলছি। ওইটা শুনে সে মোটামুটি একটা শখ খাইছে। এমন না যে ভাই আমি 10 লাখ টাকা বেতন পাই, নো, নট লাইক দ্যাট, বরং আমি ডাবল টাকা বেতন পাই, বা আমি টাকা বানাই। এবং আমার যে পারফিউম কালেকশন আছে দেখাইছি, ভাই ওর টোটাল চেহারা চেঞ্জ হয়ে গেছে। এবং ওর মাইন্ডসেট যেটা ছিল যে ওর আমি ছোট করে ভালো হবো, এরপর সে আমাকে দোস্ত আচ্ছা এটা বলতো কি করা যায়, বিজনেস শুরু করা যায় নাকি বলতো। এই ধরনের মানুষ প্রচুর দেখবেন আপনি। এবং এই ধরনের মানুষ কখনো মানে লাইফে কখনো কোনো ভালো জায়গায় থাকতে পারে না, নিজে মেন্টালি সুখী হয় না, এবং তাদের মধ্যে অনেক অহমিকা যে আমি অন্যদের চেয়ে বেটার। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, ফ্যামিলি মেম্বারদের ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন। কখনো বড়াই করবেন না, আজকে আছে কালকে নাও থাকতে পারে। ওকে, তো লাস্ট কথা আর কি। কত লম্বা ভিডিও, 41 মিনিটস। ওকে, লাস্ট একটা পয়েন্ট দেন রিভিউ করবো ভাই, সরি। একটা হচ্ছে আপনার স্ট্রেস। তামিম ইকবালের স্টোরিটা দিয়েই আজকে শেষ করি। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের মেইন কারণটার মধ্যে একটা কারণ অনেকে বলছে হচ্ছে স্ট্রেস। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম ইকবালের অনেক স্টোরি আমি জানি যেটা আপনারা অনেকে জানেন না। তামিম ইকবালের যখন মালয়েশিয়াতে ওর ওয়াইফের সঙ্গে ওর যখন ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, তো আমার একই ইউনিভার্সিটি, সরি, ওর ওয়াইফ পড়তো সানওয়েতে, সানওয়ে অথবা ওই সানওয়ে পিরামিডের কাছাকাছি একটা কলেজে বা ওখানে কোথাও পড়তো। তো তামিম ইকবালের ফ্রেন্ড ছিল আমার একটা ছোটো ভাই, এই সেম ছোটো ভাইটি যেটা বাটপার টাইপের একটু ক্রিকেট খেলতো, আমাকে অফার করছিল রেস্টুরেন্ট করার, বাট আমি যাই নাই। তো ও আবার তামিম ইকবাল ভালো ফ্রেন্ড, ও ক্রিকেট খেলতো একসঙ্গে, দুজন একই বয়সের। তো ও আবার ওই যখন 2019 বা কোনো একটা ওয়ার্ল্ড কাপ চলে, যেখানে বাংলাদেশ কোনো একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ গিয়ে মুশফিক যে ম্যাচে আর কি হারায় দেয় আমাদেরকে, এখানে খুব ফিশি একটা স্টোরি আছে যেটা এখনও অনেকে জানে না। বাট এই আমাদের টিমের উপর অনেক চাপ ক্রিয়েট করা হয়েছিল যে তোমরা হাইরে যাবা, জিততে পারবা না এটা। তো ওই সময় আমাকে অনেক স্টোরি বলা হয়েছিল। এর মধ্যে একটা স্টোরি ছিল যে আমাকে রনি, নাম বলেছি রনি, হ্যাঁ ছোট ভাই। তো ও ভালো ক্রিকেটার ছিল, ভালো অ্যারেঞ্জ করতো, স্কিপার ছিল, নিজের টিম ছিল। তো আমার বলতো যে তামিম ইকবালের সঙ্গে যখন বইয়ের দেখা করাটা আমি নিয়ে যেতাম, আমরা আড্ডা আড্ডা দিতাম। তো তামিম ইকবাল অনেকগুলো এরকম আমি স্টোরি জানি। আরেকটা স্টোরি হচ্ছে বাংলাদেশে অনেক, মানে বলা ঠিক হবে কিনা জানি না, বাট তামিম ইকবাল অনেক উচ্চাভিলাষী, ও টাকা বানানোর অনেক শখ। ও খারাপ করছে না, টাকা মানে সবাই চায়, একটা জায়গায় যদি থাকে না আরও টাকা বানাইতে চায়, সাকিবও চাইছে, সবাই চায়, গরিব তো কেউ হইতে চায় না। তো ও অনেক এফোর্ট দিছে অনেক জায়গায় গিয়ে গিয়ে যে আমি এখানে ইনভেস্ট করে এখানে গিয়ে আরও টাকা বানাই, এটা করি। অনেককেও গিফট দেয়, এবং অনেক ভালো সাইড আছে। তো আমি অনেক গিভ অ্যাওয়ে করে, গিফট দেয়, মানুষকে সাহায্য করে, এবং ও ভালো ছেলে। কিন্তু ওর একটা জিনিস আছে, স্ট্রেসটা হচ্ছে যে আরও কীভাবে বেটার করা যায়। এটা আমি আপনার শেয়ার করলাম, এটা খারাপ অর্থে আমি বলি নাই। কিন্তু এই ধরনের স্ট্রেস থাকলে, মাথায় যদি সারাক্ষণ স্ট্রেস থাকে যে দৌড়াইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আপনার মধ্যে একটা স্ট্রেস কী জিনিস আপনার ইম্প্যাক্ট ফেলতে পারে, এগুলো হচ্ছে আপনার তামিম ইকবালের। আপনি যদি দেখেন এই ধরনের কেসে আপনি বুঝবেন। আপনার কিন্তু সবসময় খাওয়ার জন্য, ডায়েটের জন্য, অথবা মোটা হয়ে যাওয়ার জন্য যে হার্ট অ্যাটাক হয় তা না। অনেক সময় মাথায় ঋণের বোঝা থাকে, অনেক সময় আপনার অনেক মানে আনসার্টেনিটি থাকে যে আমি একটা কেস হেরে যাবো কিনা, আমার একটা নামে মামলা আছে, কিংবা ধরেন আমি একটা কোনো আইনি জটিলতায় পড়ছি, থাকে না, অনেক বিপদে মানুষ থাকে, অথবা আমার বাসার কেউ অসুস্থ, অনেক লম্বা সময় ধরে ট্রিটমেন্ট চলতেছে, আমি জানি না কী হবে। এই আনসার্টেনিটির কারণে অনেকের বুকের উপর একটা প্রেশার জমে, ঠিকমতো ঘুম হয় না। তো এইগুলো কম্বিনেশনে মানুষ আস্তে আস্তে তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, তাড়াতাড়ি বুড়া হয়ে যায়। আমি 2016-তে আমার এতগুলো পাকা দাড়ি ছিল না। আমি যখন ফার্স্ট আসি, আমার ফেরত আসার পরে মেবি হালকা কিছু গ্রে হেয়ার ছিল। বাট আমি এই পারফিউম গেমে এত স্ট্রেসফুল, প্রত্যেক রিভিউ করো, এটার জন্য রসদ জোগাও, দৌড়াদৌড়ি করো, বিজনেসে দাঁড় করাও, মানুষের সঙ্গে ডিল করো। একটা মানুষ এত কিছু করতে থাকলে ভাই ডেলিভারি দাও, নিজে নিজে একা একা সব করো, অনেক ডিফিকাল্ট, কোনো কিছু ইজি ছিল না। এবং
এই স্ট্রেস আমার অনেক বয়স বাড়াইছে, ধূপধাপ ধুপ। লাস্ট 4-5 বছরে আমার যে অবস্থা এখন শরীরের, আমি এখন কোথাও গিয়ে বেশিক্ষণ বসতে পারি না, আমার শরীর খারাপ করে। তো আপনারা স্ট্রেস থেকে চেষ্টা করবেন বাইরে থাকার, লাইফটা একটু সিম্পল রাখার চেষ্টা করবেন। সিম্পল রাখলে কী হবে আমি আপনাদের বলি যে, ধরেন আপনার খুব বেশি যে দরকার আছে তা না, এত চিন্তা করবেন না। আপনার একটা বেতন পাইছেন, আলহামদুলিল্লাহ, যা পাইছেন, যা খাইছেন, যা কিনছেন, বলবেন আলহামদুলিল্লাহ। এই মাসে এই পার্সেন্টটা কিনতে পারেন, সমস্যা নাই, পরের মাসে কিনবো, না কিনলেও হবে। এই অ্যাটিটিউড আপনার থাকলে ইনশাল্লাহ আপনি বেটার থাকবেন। বাট আমার একটা জিনিস অ্যাচিভ করতে হবে, না পাইলে ভাই জীবন বৃথা, এরকম কিছু ওয়ার্ড না লাইফে। ধরেন আমি এরকম করছি অনেক সময় যে আমাদের চ্যাম্পিয়নশিপ জিততে হবে, এইটা না জিততে পারলে ভাই আমার মানে গোল্ড মেডেল জিততে না পারলে ভাই লাইফ বৃথা। অনেক চেষ্টা করছি, হয়তোবা পারি নাই। 2 বছর পর পর আমরা গোল্ড মেডেলস ছিলাম, মানে ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে। ইভেন আমরা প্রিমিয়ার ডিভিশনেও চ্যাম্পিয়ন ছিলাম। বাট একটা বড় সময়ের পরে আমাদের টিম আর পারে নাই, কারণ হচ্ছে আমাদের ওরকম ভালো প্লেয়ারগুলো চলে গেছিলো, কিংবা ইনাফ ফান্ডিং ছিল না। তো আমি এরপর চিন্তা করলাম, ভাই লাইফে যা যা পাইছি, অনেকে বলে যে ভাই মালয়েশিয়াতে চলে আসলেন কেন? উপায় ছিল না, মালয়েশিয়া ইকোনমি খুব খারাপ হয়ে গেছিলো, ওখানে থাকার জন্য আমাদের জন্য আর কনভিনিয়েন্ট ছিল না। চাইলে থাকতাম, আমি খুব মিস করি মালয়েশিয়াকে, কারণ ওখানের নেচার, ঘোরাঘুরি, ফ্যাসিলিটিস, দেশ বড় সুন্দর, অত মানুষ নাই, সব জায়গায় ফ্যাসিলিটিস আছে, মানে খুব আরামের লাইফ, খুব সুন্দর লাইফ, খাওয়া দাওয়া মানে পারফেক্ট। আমি মাঝে মাঝে ভিডিও দেখি, কান্না আসে। হ্যাঁ, মাঝে মাঝে চিন্তা করে চলে যেতে পারলে তো একবার ভালো থাকতে পারলে হয়তো একদিন আমার ছুটিতে যাওয়া উচিত। বাট যেটা বলতে যাচ্ছি যে, যেটা পাইছেন এটা অনেক। আজকে আপনি ধরেন, আমি আজকে 44 বছর হবই মে মাসে, হ্যাঁ, এত বছর বাঁচছি আলহামদুলিল্লাহ। আপনি যদি 30 বছর বাঁচেন আলহামদুলিল্লাহ বলবেন। আপনার বয়সে অনেকে হার্টের প্রবলেম ভুগতেছে, শরীরের প্রবলেম, কিডনির প্রবলেম ভুগতেছে, এত সময় তারা বাঁচে না, এত কিছু পায় নাই, এত সুন্দর সুন্দর জায়গায় যায় নাই, ভালো জিনিস খায় নাই, রেকগনিশন পায় না। আপনি যা যা পাইছেন, ফ্যামিলি যদি ঠিক থাকে, আপনি যদি মনে মনে দেখেন যে আপনার সব বেসিক ঠিক আছে, কোনো ঋণ নাই, কোনো প্রেশার নাই, ঠিকমতো ঘুমাতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এটা যতদিন বলবেন, আপনাকে দেখবেন জীবনে কোনো কিছু কমতি হচ্ছে না, যা পাচ্ছেন তা নিয়ে খুশি থাকবেন। ওকে, রিভিউ করি, সরি মিথ্যা কথা বলছিলাম, রিভিউ করবো না, রিভিউ করি কুইকলি। এটার নাম হচ্ছে টিফ টিফ, আহমেদ আল মাগরিবি নতুন পারফিউম, বাংলাদেশে আসছে। এটা রিলিজ হয়েছে অনেক আগে, 2013 বা 14 দিকে, আমার মনে নেই এক্স্যাক্টলি। এটা ঐশিক জাফর ভাই আমাকে বলছেন, ভাই এটা নতুন পারফিউম, এটা আগের রিলিজ। হ্যাঁ, তো আমি ভাবছিলাম নতুন। তো আহমেদ আল মাগরিবি পারফিউম আমি অনেক পছন্দ করি, কারণ ওদের পারফিউমের মানে রেঞ্জ খুব ভালো। এগুলো হচ্ছে 3500 টাকা করে দাম, ওদের 2-2,500 টাকারও পারফিউম আছে। হ্যাঁ, তা আমার চ্যানেলে প্রচুর আহমেদ আল মাগরিবির রিভিউ আছে, দেখতে পারেন জয়ামিন চ্যানেলে, ইংলিশ রিভিউ। এবং অনেক পারফিউম ওদের ভালো। বেস্ট হচ্ছে ওদের ভ্যালিউ, প্রাইস হিসাবে যে পারফিউম দেয় এরকম খুব বেশি হাউস দিতে পারে না। তো এই পারফিউমটা একটু গরমন, সুইট, লাতাফা খামরার মতো। বাট খামরার সাথে ডিফারেন্সটা হচ্ছে এটা ড্রাই ডাউনটা একটু ফ্রেশ, মানে আপনার মনে হবে যে একটু ইউনিসেক্স, মানে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন। বাট ফ্রেশ গরমন টাইপের পারফিউম, এটা সামারের জন্য বেশ ভালো। ধরেন খামরার যদি একটা সামার ভার্সন থাকে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা ঠিক আছে, টিফ টিফ, সুন্দর একটা পারফিউম। হ্যাঁ, এরপর একটা দেখাই, সেটা হচ্ছে আপনার ব্রুলে, একই লাইনের মধ্যে একই রকম বোতল বাট একটু ডিফারেন্ট কালার। এই পারফিউমটা হচ্ছে পিডিএম অলথেয়ার, পারফিউম ডি মার্লি অলথেয়ারের ক্লোন। অলথেয়ার হচ্ছে আপনার জিঞ্জার, সিনেমন, বার্বন, ভ্যানিলা, ওই টাইপের একটা মিক্স, সুইট, স্পাইসি, পাউডারি, মনে হবে একটু শীতকালের পারফিউম, লেদার, এটার মধ্যে সবই আছে বাট একটু ডিফারেন্ট। এটার মধ্যে জিঞ্জারটা একটু বেশি, সিনেমন কম। এটার মধ্যে ভ্যানিলা আছে বাট একই সঙ্গে লেদার, উড একটা বেসে আছে, যেটার কারণে আপনার পারফিউমটা একটু স্পাইসি বেশি লাগে, আর একটু মনে মিডল ইস্টার্ন একটা ফিল দেয়, যেটা হচ্ছে অলথেয়ার থেকে ডিফারেন্ট। অলথেয়ার যে ক্লোনটা আছে বেস্ট ছিল হচ্ছে আপনার ফ্রেঞ্চ এভিনিউ, ওটার নাম কি, কোকোমোরাডো, নো, ওটার নাম ছিল, আপনার নামটা ভুলে গেছি। বেসিক্যালি হচ্ছে এই যে বোতলটা আছে না, এই বোতলটার যেটা আপনার নামটা ভুলে গেলাম কেন, আপনার এই ধরনের বোতল যেটা আসে আপনার ফ্রেঞ্চ এভিনিউর যেটা, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কোনটা, ওইটা বেটার। এটা চেয়ে ওইটা বেটার, কিন্তু ওটার প্রাইস পয়েন্ট, এটা দেখলে প্রাইস পয়েন্ট একই অলমোস্ট, বাট ওইটার মানে ক্লোন আমার কাছে মনে হয় বেটার ক্লোন এটার চেয়ে। বাট অন ইটস ওন এটা একটু ইউনিক, ড্রাই ডাউন একটু ডিফারেন্ট। এটা আপনার পার্টিতে গেলে বা আপনি ধরেন একটু মুড আছে যে আপনি একটু নামাজে যাবেন বা একটু ডিফারেন্ট কিছু লাগাইতে যাচ্ছেন, এটা ভালো পারফিউম, প্রাইস হিসাবে যথেষ্ট ভালো, লংজিভিটি ভালো, প্রজেকশন ওকে ওকে। লাস্ট যেটা নিয়ে কথা বলি, এটা আমার হচ্ছে ফেভারিট। এই মাসের অনেক পারফিউম কিনছি, 21-22টার মতো। ওইটার একটা হচ্ছে আপনার নাইট্রো রেড, এটা কালকেই হাতে পাইছিলাম এবং আমি অলরেডি 2টা ডিকেন করে সেন্ড করছি, তো আমার বটলের জুস লেভেল কমে গেছে। তো এটা অনেকে বলে হাওয়াস, রাসাজি হাওয়াসের ক্লোন, হাওয়াস আইসের ক্লোন। গতকাল রাতে রিভিউ করছি, প্লিজ চেক করেন। ইনডেপ বলছে, আমার অনেক ফেভারিট লাগছে, পারফিউমটা ভালো লাগছে, বোতলটা খুব সুন্দর, কালারফুল, স্মেল অনেক সুন্দর। স্মেলটা হচ্ছে অনেকটা তরমুজের একটা নোট আছে এটার মধ্যে, অনেকে বলে। আমি যেটা পাইছি একটু ক্যান্ডিড জেলো টাইপের স্মেল, রেড ফ্রুটি, খুবই মজার। মনে হয় যে আপনার যে ঈদের সময় যে আনন্দের দিন, ওই সময় আপনার ইউজ করলে ভালো লাগবে, দিনের বেলায় অনেক ভালো পারফর্ম করে। এবং আপনার প্রাইস হিসাবে 3,500 টাকা বাজেটে অনেক সুন্দর একটা পারফিউম। এটা মেবি একটা অনেক হাইপ পারফিউম, টিকটকে
কিংবা আপনার ইনস্টাগ্রামে বাংলাদেশ অনেকে আমি কিনতে দেখছি, বাট এটা আপনার কেনার ইচ্ছা থাকলে নিতে পারেন। বাট সবসময় সাজেস্ট করবো যে পারফিউম ট্রাই করে কেনার চেষ্টা করবেন। আপনার বন্ধু যদি থাকে একটু কষ্ট করে যান, এটা চা খান, বলেন দোস্ত পারফিউমটা নিয়ে আয়, স্মেল করে দেখি ভালো লাগে তারপরে কিনবেন। এন্ড অফ দ্য ডে একটা জিনিসই মাথায় রাখবেন যে যদি আপনি মানে কেনার নেশায় পড়েন, হ্যাঁ আমার এই জিনিসটা আছে, বাট আমার যেহেতু লাক ভালো যে আমি রিভিউ করি ডিক্যান পেজ, আমার মোটামুটি একটা ধরেন ব্যাকআপে যখন রিভিউ করলে আমার পেমেন্টের টাকা চলে আসে, ঠিক আছে, কিছু রিকভার হয়, ডিক্যান সেল করলে কিছু রিকভার হয়। আমার প্রত্যেকটা বটল কিন্তু ডিক্যান যায় না। আমার অনেক পারফিউম আছে আমি কিনছি, নিজেকে বুঝাইছি এই ডিক্যান চলে যাবে, সমস্যা নেই, রিকভার করে ফেলবো। একটা পারফিউমের 10 ml খালি সেল হয়েছে, বাকিগুলো পড়ে আছে। ওই সময় আমি কী করি, এখন প্র্যাকটিক্যাল থাকার জন্য অনেক পারফিউম পিক করি, যদি সেল না হয় কমাই দিয়ে প্রাইস বেচে দিই। আমার ভাই এটা যদি আপনি ডিসিপ্লিনে থাকতে না পারেন, আপনি ভাই বাসা ভরে যাবে, বিফোর ইউ নো আপনার 2-3-4 হাজার পারফিউম হয়ে গেছে। ইউজও করেন না, ডিক্যান্ডও করেন না, রিভিউ করেন না, এবং লাস্টে দেখবেন যেটা বার্ডেন, এবং মনে হবে যে একটা জীবনে বিশাল ভুল করলাম। তো আমার লাস্ট কথা হচ্ছে যে পারফিউম গেমে থাকবেন, এনজয় করবেন, বাট একটু মাথাটাও খোলা রাখেন যে আপনার যদি সবসময় আপনার মানে থাকে না যে আপনার হার্ট চাইতেছে বাট আপনার মাথা কাজ করে না, একটা ডিপার্টমেন্ট খোলা একটা বন্ধ, যে ভাই কিনে ফেলি কি আর হবে, আরে জাস্ট ওয়ান মোর। এই ওয়ান মোর করতে করতে আপনি কালেকশন চাবেন যে আমি একটা কালেকশন বানাই, সবার থেকে একটা অ্যাকসেপ্টেবিলিটি পাই, মানুষ আমাকে বলবে ভাই ইউ আর দি কালেক্টর, শের কালেক্টর, দ্যাটস ইট, এর বেশি কিছু না। আপনার যদি দরকার হয় আপনি কিনেন, আপনি এনজয় করেন, কিনেন, ইউজ করেন, বাট পারফিউম কিন্তু শোকেসে সাজায় রাখার মানে না, শোপিস না। অনেকে জিনিসটা বুঝে না, অনেকে ভাবে পারফিউম কিনবো শো করবো, এটাই, এক্সপ্রেও করে না, টোটাল ওয়েস্ট। এই কাজটা করে না, পারফিউম নষ্ট হয়ে যাবে একসময়। অলসো অনেকে বলে এক্সপায়ারি ডেট আছে কিনা, অনেক পারফিউম নষ্ট হয় না, অনেক পারফিউম নষ্ট হয়ও। যদি গরমে রাখেন, ডাইরেক্ট সানলাইট থাকে, কিংবা বোতল যদি অনেক বেশি এমটি থাকে, নষ্ট হয়ে যায় অনেক সময়, কোনো মানে গ্যারান্টি নাই। এটা হচ্ছে টোটাল লাকের উপরে। ওকে, তো সব ভালো থাকেন, কথা হবে। অনেক কথা বললাম আজকে, আসলে পারফিউম রিভিউটা আসলে মেইন ছিল না আমার, আসলে এই জিনিসগুলো মাথায় ঘুরতেছিল, আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো একটু চিন্তা করবেন, লাইফে একটু মানে অনেক কিছুই বোঝার আছে। আমরা হয়তো মানে বাইরের ওয়ার্ল্ড বদলাইতে পারবো না, বাট নিজেতে বদলাইতে পারবো। আমি নিজেও চেষ্টা করি যে ভাই অন্যায় করি না আমি, বা আমি ভুল করি প্রচুর, অনেক সময় মাল্টিপল টাইমস ভুল করি, বাট ভুল থেকে যদি শেখার চেষ্টা না করি তাহলে তো ভাই আর মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আপনি যদি অন্যায় করে বুঝতে পারেন অন্যায় হয়েছে, কাউকে ক্ষমা করতে বলবেন যে ভাই সরি আমার ভুল হয়েছিল, দেখবেন ভাই মন থেকে অনেক ভাল লাগতেছে যে আমি ক্ষমা পাইছি, ওই মানুষটা ক্ষমা পাইছে, ওর মনে আর কোনো কষ্ট নাই, আপনার মধ্যে খুঁতখুত নাই। ইগো ভাই রেখা লাভ নাই। এন্ড অফ দ্য ডে ভাই সবাই মরে যাব, সবাই যেতে হবে একদিন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই কারো বদদোয়া নিয়ে গেলে, হ্যাঁ অনেকের বদদোয়া থাকে যে আপনি কারোর সাথে অন্যায় করছেন, ওইটা নিয়ে গেলে ভাই অনেক মানে সবসময় একটা বুকের কোনো একটা জায়গায় একটা খোঁচা থাকেই। তারপর যার সঙ্গে করছেন সে আপনাকে মন থেকে ফরগিভ না করলে ভাই ওই লোকটা সারা জীবন ধরেন আপনি তার টাকা মেরে দিচ্ছেন, অথবা ধরেন কাউকে খারাপ কিছু করছেন, অপমান করছেন কারোর সঙ্গে। একদিন যদি রিয়েলাইজ করেন যেটা খারাপ হয়েছিল, অন্যায় হয়েছিল, তাহলে খুঁজে বের করে সরি বলেন। সরি বলবেন, দেখবেন ঈদের আগে হোক যেখানে হোক, আপনি দেখবেন যে ও একটা মানে আপনি কোলাকুলি করলেন, শেষ। ঠিক আছে, খুব ভালো একটা সুন্দর একটা সলিউশন। তো আমরা রাস্তায় মারামারিও নাও করে থাকতে পারি, ফ্রাস্ট্রেশন নাও থাকতে পারি, যদি আমাদের সবার প্রতি সবার মিউচুয়াল রেসপেক্টটা থাকে। সব ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম। আই থিঙ্ক আজকের ভিডিও সবচেয়ে লম্বা হয়েছে আজকে এই পর্যন্ত। টেক কেয়ার।